এখানে একটি ভারতীয় সন্দর্ভে অভিযোজিত গল্পটি রয়েছে। ফাইল টেক্সট, প্লেনের শুরু। শহরের সবচেয়ে চমকপ্রদ রেস্তোরাঁয় দেশের সবচেয়ে শক্তিশালী আরবপতির মা অঞ্জলি শর্মা এর সামনে সবাই কাঁপত। কিন্তু সেই রাতে একজন সাধারণ ওয়েটার কিছু এমন করবে যার সাহস কেউ দশক ধরে করেনি। তাদের চোখে চোখ রেখে সত্য বলা। মার্বেলের মেঝেতে ক্রিস্টাল গ্লাস ভেঙে ছড়িয়ে পড়ার শব্দে রেস্তোরাঁয় উপস্থিত ৫০ জনের শ্বাস থেমে গেল। কিন্তু এই শব্দ নয় যা সময়কে জমিয়ে দিয়েছিল, বরং তারপর যা ঘটল তা ছিল অঞ্জলি শর্মার মারাত্মক নীরবতা। তাদের চেয়ার থেকে উঠতে উঠতে তাদের সেই ধূসর চোখ যা ব্যবসায়িক সাম্রাজ্যগুলোকে ধ্বংস করেছে, এখন আমার উপর স্থির হয়েছে। আমার কাছে ৩ সেকেন্ড ছিল এটা নির্ধারণ করার জন্য যে আমি আমার চাকরি বাঁচাতে চাই না আমার মর্যাদা। আমি মর্যাদা বেছে নিলাম। শ্রীমতী শর্মা, আমি বললাম, এবং আমার কণ্ঠস্বর আমার কাঁপা হাতের তুলনায় আরও দৃঢ় লাগল। নিজের গ্লাস নিজে তুলুন। কোহিনূর রান্নাঘর রেস্তোরাঁয় এমন সম্পূর্ণ নীরবতা কখনো দেখেনি। কাটলারির খনখনানি শোনা যাচ্ছিল না। ৬০টা চোখ আমাকে এমন করে দেখছিল যেন আমি এক্ষুনি নিজের মৃত্যুর সাজায় হস্তাক্ষর করেছি। কারণ এই শহরে অঞ্জলি শর্মার বিরোধিতা করা ভুল নয়, এটা পেশাদারি ধ্বংস ছিল। আমাকে ৩ ঘন্টা পিছনে যেতে দিন, সেই মুহূর্তে যখন আমার জীবনের এখনও কোনো অর্থ ছিল। সন্ধে ৬টা বাজছে যখন আমি আমার বারগান্ডি রঙের ইউনিফর্ম শাড়ি টেনে রেস্তোরাঁয় পৌঁছলাম, যাতে ইতিমধ্যে অনেকবার ধোয়ার চিহ্ন ছিল। ম্যানেজার ওয়ার্মা আমাকে সার্ভিস এন্ট্রিতে সেই দৃষ্টিতে থামালো যার অর্থ ছিল সমস্যা। প্রিয়া, টেবিল ১২ তুমি সামলাবে। আমার পেট সংকুচিত হয়ে গেল। টেবিল ১২ রেস্তোরাঁর একমাত্র এমন টেবিল যাতে নিজস্ব ক্রিস্টাল ঝাড়বাতি এবং ব্যক্তিগত বাগানের সরাসরি দৃশ্য ছিল। তারা এটাকে শুধু একজনের জন্য সংরক্ষিত রাখত, সে আমি ফিসফিস করে বললাম। বর্মা মাথা নাড়ল। তাদের মুছগুলো কিছুটা কাঁপছিল। অঞ্জলি শর্মা ১০ মিনিট আগে তাদের ছেলে রোহনের সাথে এসেছে এবং তারা ইতিমধ্যে ২জন ওয়েটারকে কাঁদিয়েছে। সে কাছে এলো, নিজের কণ্ঠস্বর নামিয়ে। প্রিয়া, তোমাকে অদৃশ্য থাকতে হবে। পরিবেশন করো, হাসো এবং ঈশ্বরের জন্য তাদের চোখে সরাসরি দেখো না। গত ওয়েটার যে এটা করেছে, ভালো ধরে নাও যে এখন সে বাস স্ট্যান্ডে শৌচামার পরিষ্কার করে। আমি মাথা নাড়লাম, যদিও আমার বুকে কিছু ইতিমধ্যে শক্ত হয়ে যাচ্ছিল। আমি ৬ মাস ধরে কোহিনূর রান্নাঘরে কাজ করছি। ৬ মাস ধরে এই সঠিক পরিস্থিতি থেকে বেঁচে যাচ্ছি। কিন্তু মহাবিশ্বের নিষ্ঠুর হাস্যের অনুভূতি রয়েছে। যখন আমি টেবিল ১২র কাছে পৌঁছলাম, তখন প্রথমে আমি তাদের পিঠ দেখলাম। অঞ্জলি শর্মার ৬৩ বছরের ছিল, কিন্তু তাদের ভঙ্গিমা ইস্পাতের মতো ছিল। রূপলি চুল একটা পারফেক্ট বানে বাঁধা ছিল, একটা কালো রেশমি শাড়ি যার দাম সম্ভবত আমার পুরো বছরের ভাড়ার চেয়ে বেশি ছিল। এবং সেই হাত, ঈশ্বর, সেই হাতে হীরের আংটি ছিল যা সতর্কতার মতো চকচক করছিল। তাদের ডান দিকে তাদের ছেলে রোহন, ৩৫ বছরের, শর্মা সাম্রাজ্যের উত্তরাধিকারী, এবং তার চোখে একটা দৃষ্টি ছিল যা আমি তৎক্ষণাৎ চিনে ফেললাম। দমিত লজ্জা। আমি এটা আগেও শক্তিশালী পরিবারের অন্যান্য সন্তানদের মধ্যে দেখেছি। সেই অভিব্যক্তি যা জানে যে তার মা একটা দানব, কিন্তু কিছু করার জন্য খুব ভীত বা খুব স্বাচ্ছন্দ্যবান। শুভ সন্ধ্যা, আমি আমার সবচেয়ে পেশাদার কণ্ঠস্বরে বললাম, মেনু টেবিলে রেখে। কোহিনূর রান্নাঘরে আপনাকে স্বাগতম। আমার নাম প্রিয়া এবং আমি আপনার জল হালকা গরম। অঞ্জলি আমাকে না দেখেই মাঝখানে বাধা দিল। তাদের কণ্ঠস্বর ঠান্ডা, সঠিক ছিল, যেন একটা সার্জিক্যাল ব্লেড। এই রেস্তোরাঁয় কেউ জানে না যে জল চার্ডে পরিবেশন করতে হয়। আমি গ্লাস দেখলাম। আমি কাঁচে ঘনীভূতের ফোঁটা দেখতে পাচ্ছি। জল পুরোপুরি ঠান্ডা ছিল। মাফ করবেন শ্রীমতী, আমি নিয়ে আসছি। আর এই কাঁটা? তিনি ২টো আঙুল দিয়ে কাটলারি তুললেন, যেন এটা কোনো দূষিত। এতে একটা ক্ষুদ্র দাগ রয়েছে, তোমরা এটা পরীক্ষা করো না? রোহন তাদের চেয়ারে অস্বস্তিতে পড়ল। মা, দয়া করে চুপ করো রোহন। শব্দটা চাবুকের মতো বেরিয়ে এলো। আমি তোমার কাছে তোমার মতামত চাইনি। তিনি আমার দিকে ঘুরলেন এবং প্রথমবার আমাকে দেখলেন। সত্যি আমাকে দেখলেন। তাদের ধূসর চোখ আমার জীর্ণ শাড়ি, আমার সাধারণ পনিটেলে বাঁধা চুল, আমার পুরনো জুতো যা আমি সেই সকালে ৩ বার চকচক করিয়েছি যাতে সেগুলো উপস্থাপনযোগ্য লাগে, স্ক্যান করল। এবং তাদের দৃষ্টিতে আমি অবজ্ঞার চেয়েও খারাপ কিছু দেখলাম। আমি কিছুই দেখলাম না।
যেন আমি এত তুচ্ছ যে তাদের অবজ্ঞার যোগ্যও নই। সবকিছু নতুন নিয়ে এসো, তিনি আদেশ করলেন। জল, কাটলারি, প্লেট সবকিছু। আর যখন তুমি ফিরে আসবে তখন নিশ্চিত করো যে খাবারের কাছে শ্বাস নেবে না। আমি জানি না তুমি কোনো সস্তা আতর ব্যবহার করো, কিন্তু এটা অপমানজনক। আমি আতর লাগাই না, আমি এটা কিনতে পারি না। জি শ্রীমতী। আমি ঘুরে দেখলাম। অন্য টেবিল থেকে আসা দৃষ্টিগুলো অনুভব করতে করতে সবাই শুনেছে। রান্নাঘরে শেফ রাহুল আমাকে ভিতরে আসতে দেখে মাথা নাড়ল। এখন ডাইনি কি চেয়েছে? সব কিছু নতুন। আমার হাত কাঁপছিল যখন আমি পরিষ্কার কাটলারি সংগ্রহ করলাম। বলে জল হালকা গরম এবং আমার আতর অপমানজনক। তুমি আতর লাগাও না? রাহুল ভ্রু কুচকে ইঙ্গিত করল। আমি জানি। আমি একটা নতুন ট্রে নিয়ে টেবিল 12তে ফিরলাম। প্রত্যেক পদক্ষেপ এমন লাগছিল যেন আমি ফাঁসির মঞ্চের দিকে চলছি। আমি তাজা জল, নতুন কাটলারি, নিখুঁত প্লেট রাখলাম। আমি একটা ভূতের মতো চললাম, ঠিক যেমন বর্মা আমাকে নির্দেশ দিয়েছে। আপনি অর্ডার করার জন্য প্রস্তুত? আমি জিজ্ঞাসা করলাম। অঞ্জলি মেনু খোলেনি। রোহান মাটন রোগান জোশ অর্ডার করবে। আমি বিশেষ স্যালাড নেব, কিন্তু অ্যানচোভিস ছাড়া, জলপাই ছাড়া, ডিম ছাড়া। এবং আমি চাই যে মাছকে ঠিক ৪৫ সেকেন্ড প্রতি সাইড থেকে ভাজা হোক। ১ সেকেন্ড বেশি নয়, ১ সেকেন্ড কম নয়। তুমি বুঝেছ কিনা আমাকে এটা লিখতে হবে? আমি পুরোপুরি বুঝেছি শ্রীমতী, এটা দেখা যাবে। পরের ৪০ মিনিট ছিল সংগঠিত অপমানের একটা মাস্টার ক্লাস। প্রত্যেকবার যখন আমি টেবিলের কাছে আসতাম, অঞ্জলি কিছু নতুন সমালোচনা করার জন্য খুঁজে পেতেন। রুটি খুব গরম ছিল, মাখন খুব ঠান্ডা ছিল, মোমবাতিগুলো খুব উজ্জ্বল ছিল, আমার চলাল উপায় খুব শোরগোলপূর্ণ ছিল, আমার ক্ষমা খুব ঘন ঘন ছিল, আমার নীরবতা খুব অভদ্র ছিল। রোহান তাদের রক্ষার জন্য একটা শব্দও বলেনি, শুধু নিজের প্লেট দেখতে থাকল। নিজের মটনকে নিখুঁত চৌকো টুকরোই কেটে যেত, চুপচাপ চিবাত, যখন তার মা আমার মর্যাদাকে টুকরো টুকরো করে যেত। কিন্তু যা আমাকে সত্যিই ভেঙে দিয়েছে সেটা এদের কোনোটাই নয় ছিল। সেটা তখন ছিল যখন আমি তাদের সালাদ নিয়ে এলাম। আমি এটাকে রান্নাঘরে ৩ বার পরীক্ষা করেছি। শেফ রাহুল ব্যক্তিগতভাবে মাছকে ঠিক ৪৫ সেকেন্ড প্রতি সাইড থেকে ভাজার সময় নোট করেছে। উপস্থাপনা একদম নিখুঁত ছিল। আমি তাকে প্লেট তাদের সামনে রাখলাম, হাত থেকে, যা এখন ঘাবড়াহট থেকে নয়, বরং কোনো গভীর কোনো অন্ধকার জিনিস থেকে কাঁপছিল। অঞ্জলি সালাদ দেখলেন, নিজের কাঁটা তুললেন, মাছের একটা টুকরো কাটলেন, সেটাকে নিজের মুখে নিলেন, ধীরে ধীরে চিবালেন। তাদের চোখ কখনো আমার চোখ থেকে সরেনি, এবং তারপর একটা ইচ্ছাকৃত এবং গণনামূলক চালে তিনি খাবারটা নিজের ন্যাপকিনে থুথু ফেললেন। এটা শুকনো, তিনি ঘোষণা করলেন, একদম অগ্রাহ্য। এটা শুকনো ছিল না। আমি জানতাম, রাহুল জানত, রোহন জানত, সেই অভিশপ্ত রেস্তোরাঁয় প্রত্যেকে জানত, কিন্তু এটা খাবারের সম্পর্কে নয়। এটা কখনো খাবারের সম্পর্কে ছিল না, এটা শক্তির সম্পর্কে। সেই ধরনের শক্তি যা তখন ব্যবহার করা হয় যখন আপনি নিজের আসল জীবন থেকে এত বিরক্ত যে আপনার একমাত্র বিনোদন সেই লোকগুলোকে ধ্বংস করা যারা নিজের রক্ষা করতে পারে না। আমি আরেকটা সালাদ প্রস্তুত করব, আমি শুরু করলাম। না, অঞ্জলি চেয়ারের পিছনে হেলান দিলেন। তাদের গাঢ় লাল রঙের ঠোঁটে একটা ছোট্ট হাসি এলো। আমি ম্যানেজারের সাথে কথা বলতে চাই। আমি চাই যে তারা জানুক যে তারা কী ধরনের নিম্নমানের সার্ভিস দিচ্ছে, এবং আমি চাই তিনি প্রত্যেক শব্দের স্বাদ নিয়ে থামলেন, যে তোমাকে এখানে এক্ষুনি সবার সামনে চাকরি থেকে বরখাস্ত করা হোক। রেস্তোরাঁ আবার সেই নীরবতায় ডুবে গেল, সেই দর্শকের নীরবতা, রক্ত দেখার অপেক্ষায় ছিল। মা, এটা খুব বেশি। রোহান অবশেষে নিজের কণ্ঠস্বর খুঁজে পেল, কিন্তু সেটা দুর্বল, করুণ ছিল। আমি তোমাকে চুপ করতে বলেছি, রোহান। অঞ্জলি তাকে দেখলেনও না। তাদের চোখ আমার উপর স্থির ছিল। এটা দেখার অপেক্ষায় ছিল যে আমি ভিক্ষা চাইব, কাঁদব, ভেঙে পড়ব। আর আমার ভেতরে কিছু ভেঙে গেল, কিন্তু সেই উপায় নয় যার তারা আশা করেছিল। আপনি জানেন কি, শ্রীমতী শর্মা, শব্দগুলো আমার থামানোর আগেই বেরিয়ে গেল। আপনি ঠিক। এটা তাদের অবাক করল। তাদের ভ্রু কিছুটা উপরে উঠল। আপনি ঠিক। আমি পুনরাবৃত্তি করলাম, এবং এখন আমার কণ্ঠস্বর আরও জোরালো, আরও স্পষ্ট ছিল। এই সার্ভিস অগ্রাহ্য, কারণ একটা সত্যিকারের ভালো সার্ভিসে একটা এমন গ্রাহককে সহ্য করা অন্তর্ভুক্ত নয় যে মানুষকে আবর্জনার মতো মনে করে। এখন নীরবতা সম্পূর্ণ ছিল। আমি নিজের কানে নিজের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি।
অঞ্জলি ফ্যাকাশে হয়ে গেল, তারপর লাল, ধীরে ধীরে নিজের চেয়ার থেকে উঠল এবং তখন তাদের হাত জলের গ্লাস টেবিল থেকে ফেলে দিল। ক্রিস্টাল মার্বেলের সাথে সেই শব্দে সংঘর্ষ করল যা আমি কখনো ভুলব না। তোমার সাহস কি করে হলো? তাদের কণ্ঠস্বর খাঁটি বিষ ছিল। তুমি জানো আমি কে? হ্যাঁ, আমি বললাম, এবং এখন আমার চোখে অশ্রু ছিল, কিন্তু সেগুলো ভয়ের অশ্রু নয়, সেগুলো বছরের দমিত রাগের অশ্রু ছিল। বছর ধরে তাদের মতো লোকদের আমার মতো লোকদের ধ্বংস করতে দেখার অশ্রু। আমি একদম জানি আপনি কে। আপনি অঞ্জলি শর্মা, সেই মহিলা যিনি কর্মচারীদের পিঠে একটা সাম্রাজ্য তৈরি করেছেন, যাদের তিনি কখনো মানুষ হিসেবে দেখতে শেখেননি। সেই মহিলা যাকে সবাই ভয় করে কিন্তু কেউ সম্মান করে না। সেই মহিলা যিনি একটা ছেলেকে এত ভীত করেছেন যে যখন সে খিক দেখে তখনও তার রক্ষা করতে পারে না। রোহন উঠে দাঁড়িয়েছে, তার মুখটা ধাক্কার একটা মুখোশ ছিল। প্রিয়া বর্মার কণ্ঠস্বর আমার পিছন থেকে আসছিল, ঘাবড়াহটে ভরা, কিন্তু আমি থামতে পারছিলাম না। বন্যার দরজা খুলে গেছে, এবং আপনি জানেন কি সবচেয়ে দুঃখজনক? শ্রীমতী শর্মা, আপনার কাছে দুনিয়ার সব টাকা রয়েছে, সব শক্তি রয়েছে, প্রত্যেক সুযোগ যা কেউ চাইতে পারে, এবং তবুও আপনি সেসব দিয়ে শুধু একটা জিনিস করতে জানেন, সেই লোকগুলোকে ছোট মনে করানো যারা আপনার পথে আসার দুর্ভাগ্য রাখে। অঞ্জলি আমাকে এমন করে দেখছিলেন যেন আমি কোনো কীট যে এখনই কথা বলেছে। তাদের মুখ খুলছে এবং বন্ধ হচ্ছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। তাই হ্যাঁ, আমি চালিয়ে গেলাম, এবং এখন আমি কোনো জিনিসের পরোয়া করছিলাম না। আমার চাকরি তো যাই হোক গেছে। নিজের গ্লাস নিজে তুলুন, কারণ নিজের বিশেষ অধিকারপ্রাপ্ত জীবনে একবার নিজের জন্য কিছু করুন, তার পরিবর্তে যে দুনিয়া বাকি আপনার পায়ে হাঁটু গেড়ে বসে। পুরো রেস্তোরাঁ এটা অভিনয় করা বন্ধ করেছে যে তারা দেখছে না। সবাই আমাদের মুখ খুলে দেখছিল, এমনকি অন্যান্য ওয়েটারও রান্নাঘর থেকে বাইরে এসেছে। এবং তারপর কিছু অসাধারণ ঘটল। টেবিল 5-এ একজন মহিলা তালি বাজানো শুরু করল, তারপর টেবিল 8-এ আরেকজন ব্যক্তি, তারপর টেবিল 3-এ একজন ব্যবসায়ী। কয়েক সেকেন্ডে পুরো রেস্তোরাঁ তালি বাজাচ্ছে। এটা একটা শিষ্টাচারের তালি নয়, এটা প্রত্যেক সেই ব্যক্তির মুক্তির তালি যাকে কখনো টাকা এবং শক্তিওয়ালা কোনো ব্যক্তি অপমান করেছে, প্রত্যেক সেই কর্মচারীর যে নিজের জিভ কেটেছে, প্রত্যেক সেই মানুষের যে ঠিক সেই কথা বলার স্বপ্ন দেখেছে যা আমি এখন বলেছি। অঞ্জলি শর্মা সম্ভবত দশক ধরে প্রথমবার সম্পূর্ণ নীরব ছিল, কিন্তু যেমন তালি বাজতে থাকল আমি কিছু এমন দেখলাম যা আমার রক্ত জমিয়ে দিল। রোহন শর্মা আমাকে দেখছিল, এবং তার চোখে রাগ নয়, কিছু আরও উদ্বেগজনক ছিল, অশ্রু ছিল। আমার বাবা, সে ধীর কণ্ঠস্বরে বলল, কিন্তু তালির পরের নীরবতায় সবাই শুনল। আমার বাবার 6 মাস আগে মৃত্যু হয়েছে। তুমি জানো তার শেষ কথা কি ছিল? সে নিজের মায়ের দিকে ঘুরল। সে বলল, রোহন, নিজের মাকে সেই দানব হতে দেও না যার আমি ভয় করি যে সে ইতিমধ্যে হয়ে গেছে। অঞ্জলি এক পা পিছিয়ে গেল, যেন তাদের মারা হয়েছে। রোহন, আমি দেরিতে এসেছি বাবা। রোহন চালিয়ে গেল, এবং এখন তার চোখ থেকে অশ্রু বইছে। আমি ৩৫ বছর দেরিতে এসেছি। সে আবার আমার দিকে দেখল, কিন্তু এই মহিলা, এই ওয়েটারকে, যাকে তুমি জানো না, সে সেই সাহস দেখিয়েছে যা আমি কখনো দেখাইনি। সে নিজের ওয়ালেট বের করল এবং টেবিলে কয়েকটা নোট রাখল। বিলের 10 গুণ পরিশোধ করার জন্য যথেষ্ট টাকা। চলো মা। কিন্তু অঞ্জলি নড়ছিল না। সে আমাকে একটা অভিব্যক্তি দিয়ে দেখছিল যা আমি বুঝতে পারছিলাম না। এটা রাগ নয়, এটা অপমান নয়, এটা কিছু আরও জটিল ছিল, কিছু প্রায় চেনা, জাতীয়। তুমি নাম কি? তিনি অবশেষে জিজ্ঞাসা করলেন। তাদের কণ্ঠস্বর খুব কষ্টে একটা ফিসফিস। প্রিয়া সিং। অঞ্জলি ধীরে মাথা নাড়ল, যেন সে নাম মনে করছে। তারপর কোনো আর শব্দ ছাড়া সে ঘুরল এবং বাইরে যাওয়ার দিকে চলল। রোহন তাদের পিছনে গেল, কিন্তু বাইরে যাওয়ার আগে আমার কাছে থামল। ধন্যবাদ, সে ফিসফিস করে বলল, তার জন্য যা আমাকে বছর আগে করা উচিত ছিল। এবং তারপর তারা চলে গেল, এবং এভাবে কথোপকথন ফেটে পড়ল। বর্মা আমার কাছে এলো। তার মুখ প্রশংসা এবং সম্পূর্ণ আতঙ্কের মিশ্রণ ছিল। প্রিয়া, সেটা আমার জীবনে দেখা সবচেয়ে সাহসী এবং সবচেয়ে মূর্খতাপূর্ণ জিনিস ছিল যা আমি দেখেছি। আমি জানি, আমি বললাম, এবং বছর ধরে প্রথমবার আমি সত্যিই হাসলাম। আমাকে বরখাস্ত করা হয়েছে। সম্ভবত শর্মা পরিবার এই শহরের অর্ধেকের মালিক। তারা একটা ফোন কলে এই রেস্তোরাঁকে ধ্বংস করতে পারে। আমি মাথা নাড়লাম। আমি জানতাম যে পরিণাম হবে, কিন্তু নিজের জীবনে প্রথমবার আমি সত্য বলেছি, সম্পূর্ণ সত্য, কোনো ফিল্টার ছাড়া, কোনো ভয় ছাড়া, এবং এটা স্বাধীনতার মতো অনুভূত হলো যা আমি জানতাম না, যা আমাদের কেউ জানত না। সেটা ছিল যে এটা তো শুরু মাত্র, কারণ অঞ্জলি শর্মা এমন মহিলা নয় যিনি জিনিসগুলিকে অসমাপ্ত ছেড়ে দেন, এবং আমি এখনই বছর ধরে তাদের সবচেয়ে আকর্ষণীয় প্রজেক্ট হয়ে গেছি। ঘটনার 3 দিন পর আমার জীবন একটা নিয়ন্ত্রিত বিপর্যয় ছিল। অথবা বলা যায় যে কোনো নিয়ন্ত্রণ ছাড়া একটা বিপর্যয়। সেই রাতের ঠিক 18 ঘণ্টা পর ভিডিও ইন্টারনেটে এসেছে। রেস্তোরাঁয় কেউ সবকিছু রেকর্ড করেছে। আমি জানতাম না কে, এবং সত্যি বলতে আমার আর পরোয়া নেই।
শিরোনাম নাটকীয় ছিল এবং ভাইরাল হওয়ার জন্য সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে। ওয়েটার আরব প্রতীকে সত্য দিয়ে ধ্বংস করেছে। আপনি বিশ্বাস করবেন না যে তারপর কি হয়েছে। প্রথম দিন ৩ মিলিয়ন ভিউ, দ্বিতীয় দিন ৭ মিলিয়ন, তৃতীয় দিনে এটা ১৫ মিলিয়ন পার করেছে এবং সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছিল। আমাকে একটা মিম, একটা প্রতীক, সব কিছু বানানো হয়েছে। ছাড়া যে আমি আসলে কি ছিলাম, একটা ২৮ বছরের মহিলা যে এখনই নিজের চাকরি হারিয়েছে এবং ২ সপ্তাহে নিজের ভাড়া দিতে পারবে না। বর্মা ঘটনার পরের দিন সকালে আমাকে ফোন করেছে। তার কণ্ঠস্বর কাঁপছিল। প্রিয়া, আমার খুব দুঃখ হচ্ছে। মালিকরা শর্মা পরিবারের সেই গ্রুপে বিনিয়োগ করেছে যা কোহিনূর রান্নাঘরের মালিক। তারা আমাকে তোমাকে তৎক্ষণাৎ বরখাস্ত করার আদেশ দিয়েছে। আমি তোমাকে একটা সুপারিশপত্রও দিতে পারি না। আমার খুব দুঃখ হচ্ছে। আমি তাকে দোষ দেইনি। আমি জানতাম যে এই দুনিয়া কি করে কাজ করে। শক্তিশালী লোকেরা চাপা দেয় এবং আমাদের বাকিরা বেঁচে থাকার উপায় শেখে বা চেষ্টায় মরে যায়। কিন্তু যার আমি আশা করিনি সেটা দ্বিতীয় কল ছিল। সেটা ২ ঘণ্টা পর একটা প্রাইভেট নাম্বার থেকে এলো। প্রিয়া সিং, কণ্ঠস্বর পুরুষোচিত, পেশাদার, ঠান্ডা ছিল। হ্যাঁ, আমি শর্মা গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান ঋষিকেশ গুপ্তা বলছি। আমার দুঃখ যে আমাকে আপনাকে জানাতে হচ্ছে যে আপনাকে শহরের আতিথেয়তা এবং সার্ভিস সেক্টরে কালো তালিকায় রাখা হয়েছে। কোনো রেস্তোরাঁ, হোটেল, ক্যাফে বা এই ধরনের প্রতিষ্ঠান আপনাকে চাকরিতে রাখবে না। এটা তৎক্ষণাৎ কার্যকর। আমার মনে হলো যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। কালো তালিকা কি? এটা আইনি। এটা সৎ কোম্পানিগুলোর মধ্যে একটা প্রাইভেট সুপারিশ। শুভ সকাল, কুমারী সিং। ক্লিক। এবং এভাবে ২৪ ঘণ্টারও কম সময়ে আমি একটা অজানা ওয়েটার থেকে একটা পেশাদার বহিষ্কৃত হয়ে গেলাম, যাতে একটা ভাইরাল ভিডিও ছিল যাকে সবাই উদযাপন করছে। কিন্তু কেউ নিজের ব্যবসার সাথে যুক্ত করতে চায় না। বিড়ম্বনা আমার থেকে লুকোয়নি। এখন ৩ দিন পর আমি নিজের ছোট এক কক্ষের অ্যাপার্টমেন্টে বসেছিলাম। নিজের ল্যাপটপকে আকর্ষণ এবং আতঙ্কের মিশ্রণে দেখছিলাম। ভিডিওতে মন্তব্যগুলো প্রচুর ছিল। সম্পূর্ণ রানী এভাবেই করা হয়। অবশেষে কেউ এই লোকগুলোকে তাদের সত্য বলেছে। এই মেয়েকে সাহায্য করার জন্য আমি কোথায় দান করতে পারি? তারা তাকে ধ্বংস করবে। অঞ্জলি শর্মা একটা বিষাক্ত নাগিন। আমার চাচাতো বোন তার জন্য কাজ করত এবং সে তাকে প্রত্যেক দিন কাঁদাত। ছেলের কান্না আমাকে ভেঙে দিয়েছে। কল্পনা করুন যে এমন মা হওয়া। হাজার হাজার আর ছিল। কিছু আমার রক্ষা করছে, কিছু বলছে যে আমি অসম্মানজনক ছিলাম এবং আমি যা পেয়েছি সেটা আমার সাথে ঘটেছে। কিছু যা আমাকে সবচেয়ে ভয় দেখাচ্ছে। তারা আমার ঠিকানা খুঁজে পেয়েছে এবং মন্তব্যে প্রকাশ করেছে। খটখট খটখট খটখট। আমার হৃদয় থেমে গেল। আমি অতিথিদের আশা করিনি। আমি কখনো অতিথিদের আশা করি না। আমার অ্যাপার্টমেন্ট ৪র্থ তলায় ছিল, লিফট ছাড়া। একটা এমন ভবনে যা ৮০-র দশকে ভালো দিন দেখেছে। শুধু সেই লোকেরা আমার দরজায় টোকা দেয় যারা বাড়িওয়ালা যখন ভাড়া চায় বা খাবার ডেলিভারিওয়ালা যারা ভুল ঠিকানায় আসে। খটখট খটখট খটখট। এবার আরও জোরে। আমি সোফা বেড থেকে উঠলাম, যা আমার ডাইনিং রুম এবং ডেস্ক হিসাবেও কাজ করে, এবং দরজার কাছে গেলাম। একটা ঝাঁকুনি ছিল, কিন্তু সেটা এত খসখসে যে খুব কষ্টে কিছু দেখা যাচ্ছে। কে? আমি জিজ্ঞাসা করলাম। আমার কণ্ঠস্বর যতটা আমি অনুভব করছিলাম তার চেয়ে আরও দৃঢ় ছিল। কুমারী সিং, আমাদের কথা বলতে হবে। এটা একজন মহিলার কণ্ঠস্বর ছিল, সুসংস্কৃত একটা অ্যাকসেন্ট সহ, যা আমি শহরের উচ্চ শ্রেণীতে শুনেছি। আমার পেট সংকুচিত হয়ে গেল। আমি ইন্টারভিউতে আগ্রহী নই। আমি বললাম, আমি ইতিমধ্যে ৩টা টিভি প্রোগ্রামকে প্রত্যাখ্যান করেছি। আমি সাংবাদিক নই। আমি অ্যাডভোকেট শালিনী কাপুর। আমি শ্রীমতী অঞ্জলি শর্মার প্রতিনিধিত্ব করি। দুনিয়া কিছুটা ঝুঁকে গেল। আমি নিরাপত্তা চেইন এখনও লাগানো দরজা খুললাম। ফাঁক থেকে আমি ৪০-এর দশকের একজন মহিলাকে দেখলাম, যিনি একটা মুক্ত ধূসর শুটে ছিলেন, যার দাম সম্ভবত আমার পুরো ভাড়ার ৬ মাসের চেয়ে বেশি ছিল। সে একটা চামড়ার ব্রিফকেস এবং একটা অভিব্যক্তি নিয়ে যাচ্ছে, যা একদম কিছু বলছে না। আপনি কি চান? আমি জিজ্ঞাসা করলাম। আপনার ৫ মিনিট, দয়া করে। এটা কোনো অনুরোধ নয়, এটা একটা তথ্যের বর্ণনা ছিল, যেন আমার সম্মতি শুধু একটা আনুষ্ঠানিকতা ছিল। আমার সব জীবনযাপনের প্রবৃত্তির বিরুদ্ধে আমি দরজা খুললাম। শালিনী কাপুর আমার অ্যাপার্টমেন্টে সেই অভিব্যক্তি সহ প্রবেশ করল, যা সে সম্ভবত বোর্ডরুম বা কোর্টরুমে প্রবেশ করার জন্য ব্যবহার করে। তাদের চোখ ২ সেকেন্ডে জায়গাটা স্ক্যান করল। রান্নাঘর, যা মূলত একটা ইলেকট্রিক হট প্লেট এবং একটা মিনি ফ্রিজ ছিল। সোফা বেড দেয়ালের সাথে ভাঁজ করা ছিল। আমার ল্যাপটপ সহ ছোট টেবিল খালি কফি মগ দিয়ে ঘেরা ছিল। একটা গলি দেখার জানালা, যেখানে বেড়ালরা প্রত্যেক রাতে আবর্জনার জন্য লড়াই করে। তিনি অ্যাপার্টমেন্ট সম্পর্কে কিছু বলেননি। তার জন্য পয়েন্ট। আমি সরাসরি মূল বিষয়ে আসছি। কুমারী সিং, তিনি নিজের ব্রিফকেস আমার টেবিলে রেখে এবং একটা ফোল্ডার বের করে বললেন, আমার মক্কেল শ্রীমতী অঞ্জলি শর্মা আপনাকে একটা প্রস্তাব দিতে চান। আমি প্রায় হেসে উঠলাম। একটা প্রস্তাব? আপনার মক্কেল আমাকে কালো তালিকায় রাখে এবং এখন তিনি আমাকে একটা প্রস্তাব দিতে চান? একদম। শালিনী ফোল্ডার খুলল।
যাতে সম্পূর্ণ সংগঠিত দস্তাবেজ ছিল। শ্রীমতী শর্মা স্বীকার করেন যে তাদের কাজ অত্যাধিক হয়ে থাকতে পারে। কালো তালিকা আজ সন্ধ্যা 5টা থেকে কার্যকরভাবে সরানো হবে। এছাড়া আপনাকে আপনার চাকরির ক্ষতি এবং আপনার পেশাদার প্রতিষ্ঠাকে হওয়া ক্ষতির জন্য 50 লক্ষ ক্ষতিপূরণ দেওয়া হবে। 50 লক্ষ আমার পুরো জীবনে দেখা টাকার চেয়ে বেশি ছিল। কি ছল? আমি জিজ্ঞাসা করলাম। কারণ অঞ্জলি শর্মার মতো লোকদের সাথে সবসময় কোনো না কোনো ছল থাকে। শালিনী হালকা হেসে উঠল। এটা একটা হাসি যা সে ব্যয়বহুল ল স্কুলে অনুশীলন করেছে এবং বোর্ড রুমে পরিপূর্ণ করেছে, যেখানে ভাগ্য নির্ধারিত হয়। শ্রীমতী শর্মা চান যে আপনি তাদের জন্য কাজ করুন। তারপরের নীরবতা এত ঘন ছিল যে এটাকে ছুরি দিয়েও কাটা যেত। মাফ করবেন, আমি শুধু এটাই বলতে পারলাম। তাদের ব্যক্তিগত সহকারী হিসাবে 8 লক্ষ বার্ষিকের শুরুর বেতন সাথে সম্পূর্ণ সুবিধা আবাস অন্তর্ভুক্ত এবং 25 লক্ষের অতিরিক্ত শাইনিং বোনাস। শালিনী টেবিলে একটা কন্ট্রাক্ট ধাক্কা দিল। এটা একটা অত্যন্ত উদার প্রস্তাব। এটা পাগলামি, আমি নিজের কণ্ঠস্বর খুঁজে পেয়ে বললাম। আপনার মক্কেল আমাকে ঘৃণা করে। আমি তাদের সর্বজনীনভাবে মুখোমুখি করেছি, অপমান করেছি। তিনি কেন চাইবেন যে আমি তাদের জন্য কাজ করি? কেন? দরজা থেকে একটা কণ্ঠস্বর এলো, একটা কণ্ঠস্বর যে আমি তৎক্ষণাৎ চিনে ফেললাম। তুমি 30 বছর ধরে প্রথম ব্যক্তি যে আমাকে সত্য বলেছে। আমি এত দ্রুত ঘুরলাম যে প্রায় নিজের ভারসাম্য হারিয়ে ফেললাম। অঞ্জলি শর্মা আমার অ্যাপার্টমেন্টের দরজায় দাঁড়িয়েছিল। আমি জানি না যে আমি তাদের সিঁড়ি থেকে উপরে আসতে কেন শুনিনি। আমি জানি না যে তিনি ভবনের প্রধান দরজা থেকে কি করে পার হয়েছে, যেখানে কথিতভাবে একটা কোডের দরকার হয়। আমি কিছু জানি না ছাড়া যে হঠাৎ শহরের সবচেয়ে শক্তিশালী মহিলা আমার ছোট অ্যাপার্টমেন্টে দাঁড়িয়েছিল। আমাকে সেই ধূসর চোখ দিয়ে দেখছিল যা 3 রাত ধরে আমার স্বপ্নকে পীড়িত করেছে। কিন্তু সেইগুলোতে কিছু ভিন্ন ছিল, কিছু যা আমি রেস্তোরাঁয় দেখিনি। সে ক্লান্ত লাগছিল। তাদের চোখের চারপাশের লাইনগুলো আরও গভীর ছিল। তাদের নিখুঁত মেকআপ চোখের নিচের কালো বৃত্তগুলোকে সম্পূর্ণভাবে লুকাতে পারছে না। এবং তাদের ভঙ্গিমা যদিও এখনও সোজা ছিল, তাদের কাঁধে একটা অদৃশ্য ভার ছিল। শ্রীমতী শর্মা, আমি বললাম, এবং আমি ঘৃণা করি যে আমার কণ্ঠস্বর কাঁপছিল। প্রিয়া, আমার নাম তাদের ঠোঁটে অদ্ভুত লাগল। যদি তুমি চাও তো আমি যেতে পারি। শালিনী বিস্তারিত সামলাতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এসেছি কারণ তোমাকে এটা দেখতে হবে যে এটা কোনো ফাঁদ নয়। এটা কোনো ফাঁদ নয়, আমি বললাম। নিজের পূর্বের সাহসের কিছু খুঁজে পেয়ে আপনি 24 ঘণ্টারও কম সময়ে আমার ক্যারিয়ার ধ্বংস করেছেন। আপনি আমাকে পুরো শহরে অস্পৃশ্য করে দিয়েছেন। এবং এখন আপনি চান যে আমি এটা বিশ্বাস করি যে এটা কি একটা দানের কাজ? না, অঞ্জলি বললেন, এবং আমাকে সম্পূর্ণভাবে অবাক করে অ্যাপার্টমেন্টে প্রবেশ করলেন এবং দরজার নিজের পিছনে বন্ধ করলেন। এটা খাঁটি স্বার্থপরতা। এটা আমাকে থামিয়ে দিল। তিনি জানালার কাছে গেলেন গলির দিকে দেখতে দেখতে। যখন তিনি আবার কথা বললেন তখন তাদের কণ্ঠস্বর ভিন্ন ছিল, আরও নরম, প্রায় মানবিক লাগছে। সেই ভিডিওকে 15 মিলিয়ন ভিউ মিলেছে। আমি এটাকে 143 বার দেখেছি। তুমি জানো যে আমার জীবনে কত লোক আমার সাথে এভাবে কথা বলেছে? সেই নিষ্ঠুর সততার সাথে, সেই আনফিল্টার্ড সত্যের সাথে। আমার কোনো ধারণা নেই। শূন্য, তোমার আসা পর্যন্ত। তিনি ধীরে ধীরে নিজের চামড়ার গ্লাভস খুললেন। একটা ইঙ্গিত যা যতটা হওয়া উচিত তার চেয়ে আরও দুর্বল লাগছিল। আমার স্বামীর 6 মাস আগে মৃত্যু হয়েছে। রাজেশ, আমরা 40 বছর ধরে বিবাহিত ছিলাম। এবং নিজের মৃত্যু শয্যায় তুমি জানো তিনি আমাকে কি বলেছেন? আমি উত্তর দেইনি। আমি জানতাম না যে আমাকে করা উচিত কিনা। তিনি বলেছেন যে আমি হারিয়ে গেছি। যে মহিলার সাথে তিনি প্রেম করেছেন সে এত দেরিতে অদৃশ্য হয়ে গেছে যে তিনি এখন তার হাসি মনে করতে পারেন না। তাদের চোখ চকচক করছিল, কিন্তু অশ্রুর থেকে নয়, কিছু আরও কঠিন জিনিস থেকে। তিনি বলেছেন যে আমি একদম সেই হয়ে গেছি যার থেকে আমাকে সবচেয়ে বেশি ভয় ছিল, নিজের মা। অ্যাপার্টমেন্টে হাওয়া ভারী, সেই সত্যগুলো দিয়ে ভরা অনুভূত হচ্ছিল যা আমি শুনতে চাইনি। 6 মাস ধরে অঞ্জলি চালিয়ে গেলেন। আমি এটা বোঝার চেষ্টা করছি যে তার অর্থ কী ছিল। আমি নিজের প্রত্যেক সিদ্ধান্ত বিশ্লেষণ করেছি, প্রত্যেক শব্দ যা আমি বলেছি, প্রত্যেক ব্যক্তি যাকে আমি সাফল্যের পথে আঘাত করেছি, এবং আমি কোনো উত্তর পাইনি। কারণ আমার চারপাশের সব লোক আমাকে সেই বলে যা আমি শুনতে চাই।
তারা বলে যে আমি চমৎকার, শক্তিশালী, অনুপ্রেরণাদায়ক। কিন্তু আপনি জানেন যে এটা সত্য নয়। আমি ধীর কণ্ঠস্বরে বললাম, আমি জানি যে এটা শুধু সত্যের একটা অংশ, সুবিধাজনক অংশ। তিনি সরাসরি আমার দিকে দেখলেন এবং তারপর, তুমি এলে, একটা 28 বছরের ওয়েটার, যার হারানোর জন্য সবকিছু ছিল এবং পাওয়ার জন্য কিছু নয়। এবং তবু তুমি আমাকে সেই বললে যা কেউ বলার সাহস করে না। এবং আপনি আমাকে সেই জন্যই ধ্বংস করেছেন। হ্যাঁ, তিনি অস্বীকার করেননি, তিনি ক্ষমা চাননি, কারণ আমি এটাই করি। আমি নিজের পুরো জীবন এটাই করেছি। কেউ আমাকে চ্যালেঞ্জ দেয় এবং আমি চাপা দেই। এই পর্যায়ে এটা স্বয়ংক্রিয় প্রবৃত্তি। এবং এখন কি? আমি জিজ্ঞাসা করলাম, আপনি চান যে আমি আপনার ব্যক্তিগত বিবেক হই, আপনার অস্বস্তিকর সত্যের আয়না? আমি চাই, অঞ্জলি বললেন। এবং এখন তাদের কণ্ঠস্বরে কিছু প্রায় হতাশ ছিল। কেউ আমাকে থামাক তার আগে যে খুব দেরি হয়ে যায়। রোহান আমাকে ভয়ে দেখে। আমার কর্মচারীরা আমার থেকে এড়িয়ে যায়। আমার বন্ধুরা শুধু সেই লোকেরা যারা আমার থেকে কিছু চায়, এবং আমি 20 কক্ষের হাভেলিতে একা। ধীরে ধীরে সেই ধরনের ব্যক্তি হয়ে যাচ্ছি যাকে আমার ছেলেও ভালোবাসতে পারে না। তারপরের নীরবতা শালিনী ভাঙল, যিনি পুরো সময় একটা পেশাদারভাবে নিরপেক্ষ অভিব্যক্তি দিয়ে সবকিছু দেখছিলেন। কন্ট্রাক্ট 1 বছরের জন্য। তিনি বলবেন, ব্যবহারিক বিস্তারিতে ফিরে 3 মাস পর একটা পারস্পরিক প্রস্থান ধারাসহ, এবং উভয় পক্ষ সম্মত যে এটা কাজ করছে না। নিশ্চিতভাবে সম্পূর্ণ গোপনীয়তা। আমি কন্ট্রাক্ট দেখলাম। সংখ্যাগুলো আমার চোখের সামনে নাচছে। একটা 5 কোটি বার্ষিক, 25 লক্ষ বোনাস, 50 লক্ষ ক্ষতিপূরণ। এটা মোট 2.25 কোটি ছিল। এটা একটা সম্পূর্ণ ভিন্ন জীবন ছিল। এটা সম্ভাব্যভাবে একটা সোনার খাঁচাও ছিল। আমি আপনাকে কেন বিশ্বাস করব? আমি অঞ্জলিকে সরাসরি জিজ্ঞাসা করলাম। আপনি একদম দেখিয়েছেন যে যখন কেউ আপনাকে চ্যালেঞ্জ দেয়, তখন আপনি কি করতে সক্ষম। তোমাকে আমাকে বিশ্বাস করতে হবে না। অঞ্জলি অবাক সততার সাথে উত্তর দিলেন, তোমাকে নিজের চোখ সম্পূর্ণ খোলা রাখতে হবে, এটা জেনে যে আমি কঠিন দাবি করব, এবং যে আমি সম্ভবত কমপক্ষে অর্ধেক সময় তোমার জীবন নরক বানিয়ে দেব। এবং বাকি অর্ধেক, প্রথমবার আমি তাদের মুখে একটা সত্যিকারের হাসি দেখলাম। বাকি অর্ধেক, তুমি শিখবে যে ওপরের দুনিয়া আসলে কি করে কাজ করে। তুমি এমন লোকদের সাথে মিলবে যারা এমন দরজা খুলতে পারে যাদের অস্তিত্বের সম্পর্কে তোমার ধারণাও নেই, এবং কে জানে, তাদের অভিব্যক্তি কিছুটা নরম হলো। সম্ভবত আমরা উভয়ে কিছু শিখি। আমি শালিনীকে দেখলাম, যিনি নিজের অভিব্যক্তিকে সম্পূর্ণ নিরপেক্ষ রেখেছিলেন। আমি সেই সব শূন্যসহ কন্ট্রাক্ট দেখলাম। আমি নিজের ছোট অ্যাপার্টমেন্টকে তার সোফা, বেড এবং গলির দৃশ্যসহ দেখলাম। এবং আমি অঞ্জলি শর্মাকে দেখলাম, এই জটিল এবং ভাঙা মহিলা, যিনি 3 দিন আগে আমার ব্যক্তিগত খলনায়ক ছিল। আমাকে চিন্তা করার জন্য 24 ঘন্টা চাই। আমি অবশেষে বললাম, অবশ্যই। শালিনী নিজের ব্রিফকেসকে একটা সন্তুষ্ট ক্লিক সহ বন্ধ করল। আমার নম্বর কন্ট্রাক্টের প্রথম পৃষ্ঠায় রয়েছে, কাল সন্ধে 5-এর আগে ফোন করো। অঞ্জলি নিজের গ্লাভস পরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু দরজায় থামল, আমাকে শেষবার দেখল। প্রিয়া, আমি তোমাকে আমাকে ক্ষমা করার জন্য বলছি না। আমি তোমাকে এটাও বলছি না যে তুমি আমাকে পছন্দ করো। আমি শুধু তোমাকে এটা চিন্তা করার জন্য বলছি যে সম্ভবত, শুধু সম্ভবত, আমরা উভয়ে এই পাগলামি থেকে লাভ করতে পারি। এবং তারপর তিনি চলে গেলেন, নিজের ব্যয়বহুল পারফিউমের গন্ধ এবং একটা কন্ট্রাক্ট ছেড়ে, যা আমার জীবন বদলে দিতে পারে। আমি তাদের যাওয়ার পর ঘণ্টার পর ঘণ্টা নিজের সোফা বেডে বসে কাগজগুলো দেখতে থাকলাম। আমার ফোনে বন্ধুদের মেসেজ আসতে থাকল, যারা ভিডিও দেখেছে, রিপোর্টার যারা ইন্টারভিউ চায়, ইন্টারনেটে অচেনা, যাদের আমার জীবন সম্পর্কে মতামত রয়েছে। কিন্তু একটা মেসেজ ছিল যে আমাকে থামিয়ে দিল। এটা একটা অজানা নম্বর থেকে ছিল। এটা রোহন, আমি তোমার নম্বর খুব কোনো ব্যাপার না কি করে পেয়েছি। আমি শুধু এটা বলতে চাই, যদি তুমি আমার মায়ের জন্য কাজ করার সিদ্ধান্ত নাও তো সতর্কতার সাথে চলো, কিন্তু এটাও। ধন্যবাদ। বছর ধরে প্রথমবার আমি তাকে সত্যি আয়নায় দেখতে দেখেছি। যাই হোক, এরপর আসে তুমি কিছু শুরু করেছ। আমি নিজের জানালা থেকে গলির দিকে দেখলাম, যেখানে 2টো বেড়াল পুরনো পিৎজার টুকরোর জন্য লড়াই করছে। আমি রাজেশ শর্মা সম্পর্কে চিন্তা করলাম, একজন পুরুষ যিনি 40 বছর নিজের স্ত্রীকে কিছু এমন হতে দেখেছেন যাকে তিনি চিনতে পারেন না। আমি রোহন সম্পর্কে চিন্তা করলাম, একটা ছেলে যে নিজের মাকে ভালোবাসে কিন্তু হয়ে যাওয়া থেকে ভয় পায়। এবং আমি নিজের সম্পর্কে চিন্তা করলাম, সেই মেয়ে সম্পর্কে যে এমন বস্তিতে বেড়ে উঠেছে, যে কলেজের জন্য 3টা চাকরি করেছে, যে শিখেছে যে মর্যাদা কখনো কখনো সেই একমাত্র জিনিস যা তারা তোমার থেকে ছিনিয়ে নিতে পারে না। আমি কি সেই মর্যাদাকে 2.25 কোটি এবং কিছু শেখার স্পষ্ট প্রতিশ্রুতির জন্য ঝুঁকিতে ফেলতে প্রস্তুত ছিলাম?
আমার ফোন আবার বাজল, এবার আমার বাড়িওয়ালার। প্রিয়া, আমাকে বকেয়া ভাড়া সম্পর্কে তোমার সাথে কথা বলতে হবে, কাল কোনো অজুহাত নয়। আমি কন্ট্রাক্ট দেখলাম। কখনো কখনো মহাবিশ্ব তোমাকে ভালো এবং খারাপের মধ্যে একটা স্পষ্ট পছন্দ দেয় না। কখনো কখনো এটা তোমাকে শুধু বেঁচে থাকা বা নিজের স্বাভিমানের সাথে ডুবে যাওয়ার মধ্যে একটা পছন্দ দেয়। এবং আমি সবসময় একটা বেঁচে থাকার মতো ছিলাম। শর্মা হাভেলি একটা বাড়ি নয়, এটা নম্রতার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা ছিল। আমি ঠিক সকাল 7-এ বিশাল লোহার গেট দিয়ে গেলাম, ঠিক যেমন শালিনী আমাকে নির্দেশ দিয়েছে। একটা নীরব ড্রাইভার আমাকে 30 মিনিট আগে আমার অ্যাপার্টমেন্ট থেকে নিয়ে গেছে। একটা কালো মার্সিডিস চালাচ্ছে, যাতে নতুন চামড়া এবং পুরনো টাকার গন্ধ ছিল। সে আমার সাথে কথা বলেনি, সে আমাকে রিয়ার ভিউ মিরারে দেখেনি। স্পষ্ট যে এটাই সেই টোন যা আমাকে আশা করতে হবে। ড্রাইভে ইউরোপিয়ান ম্যাগাজিন থেকে বেরিয়ে আসা বাগানে ঘুরছে। মার্বেলের ফোয়ারা, জ্যামিতিক আকৃতিতে সম্পূর্ণ কাটা হেজ, মূর্তি যাদের দাম সম্ভবত আমার পুরো জীবনের চেয়ে বেশি ছিল। এবং এসবের শেষে হাভেলি, সাদা স্তম্ভ, লোহার ব্যালকনি এবং যথেষ্ট জানালা সহ নিও ক্লাসিক্যাল স্থাপত্যের 3 তলা, যাতে সূর্যকে কখনো লুকানোর জন্য কোনো অন্ধকার কোণ না মেলে। কুমারী সিং, একজন মহিলা, আমার দরজায় উপস্থিত হল। তার আগে যে আমি ঘণ্টি বাজাতে পারি, সে প্রায় 50 বছরের ছিল। তার বাদামি চুল একটা কঠোর বানে বাঁধা ছিল এবং সে একটা সাধারণ কালো পোশাক পরেছে যা চিৎকার করছে, আমি এমন জিনিস দেখেছি যা তোমাকে প্রথম দিনেই পদত্যাগ করতে বাধ্য করবে। আমি শ্রীমতী গুপ্তা, স্টাফের প্রধান। আমার পিছনে এসো, কোনো স্বাগত নেই, চাকরির জন্য কোনো অভিনন্দন নেই, শুধু একটা আমার পিছনে এসো, যা স্পষ্ট করছে যে এখানে অপ্রয়োজনীয় শিষ্টাচারে সময় নষ্ট করা হয় না। ভিতরের অংশ ঠিক যেমন আপনি আশা করবেন। মার্বেলের মেঝে, যা প্রত্যেক জিনিসকে আয়নার মতো প্রতিফলিত করে। একটা ঘোরানো সিঁড়ি, যা উপরের তলায় মহিমান্বিতভাবে ওঠে। ক্রিস্টাল ঝাড়বাতি, যাদের পরিষ্কার করার জন্য সম্ভবত একটা পুরো টিমের দরকার। দেয়ালে শিল্পকর্ম, যা আমি নিজের শিল্প ইতিহাসের ক্লাস থেকে চিনেছি। একটা মোনেট, একটা রেনোয়ার, একটা অভিশপ্ত পিকাসো, গ্যালারিতে, যেন এটা কোনো পোস্টার। শ্রীমতী শর্মা নিজের অফিসে আপনার অপেক্ষা করছেন, শ্রীমতী গুপ্তা বললেন যখন আমরা সিঁড়ি উঠছিলাম। তিনি সকাল 5-এ পৌঁছেন। তিনি সবসময় সকাল 5-এ পৌঁছেন। আপনাকে সকাল 6:30 থেকে উপলব্ধ থাকতে হবে। বুঝলেন? বুঝলাম কুমারী সিং, এটা একটা অপরিবর্তনীয় বা বাস্তবতা। শ্রীমতী শর্মা বিলম্ব, অজুহাত বা অক্ষমতা গ্রহণ করেন না। এটা স্পষ্ট, ক্রিস্টাল স্পষ্ট। শ্রীমতী গুপ্তা একটা গভীর কাঠের দরজার সামনে থামল, যাতে আসল সোনার মতো জড়ানো ছিল। তিনি দুবার খটখট করলেন, ঠিক 3 সেকেন্ড অপেক্ষা করলেন এবং খুললেন। শ্রীমতী শর্মা, কুমারী সিং এসেছে। অফিস আমার পুরনো অ্যাপার্টমেন্টের 4 গুণ বড় ছিল। মেঝে থেকে ছাদ পর্যন্ত জানালা শহরের প্যানোরামিক দৃশ্য উপস্থাপন করছে। মাহগনি বুকশেলফগুলো আসল পড়ার পরিবর্তে সাজসজ্জার মতো লাগা বইয়ে ভরা ছিল এবং কেন্দ্রে একটা এমন ডেস্কের পিছনে যা সম্ভবত 1900 শতকের কোনো টাইকুনের ছিল। অঞ্জলি শর্মা ছিল। তিনি তৎক্ষণাৎ আমার দিকে দেখলেন না। তিনি একটা ট্যাবলেটে কিছু লিখছিলেন। তাদের আঙুলগুলো এমন সঠিকতার সাথে নড়ছিল যা দশকের অনুশীলনের কথা বলত। তিনি একটা নিখুঁত সাদা স্যুট পরেছিলেন, যা তাদের রূপলি চুলের সাথে নাটকীয়ভাবে বিপরীত ছিল। না একটা কুঞ্চন, না একটা চুল অসংগঠিত। 10 সেকেন্ড পার হল, 20, 30। অবশেষে তিনি উপরে দেখলেন। তুমি সময় মতো, তিনি বললেন, যেন এটা কষ্টে গ্রহণযোগ্য, যা আমি তোমার পূর্বসূরির সম্পর্কে বলতে পারি না। সে কাঁদতে কাঁদতে পদত্যাগ করার আগে 4 দিন টিকেছিল। আপনাকেও শুভ সকাল। আমি উত্তর দিলাম এবং তাদের চোখে কিছু সবচেয়ে ছোট চকচকে দেখলাম। মজা, বিরক্তি, এটা জানা অসম্ভব ছিল। বসো। তিনি নিজের ডেস্কের সামনে একটা চেয়ারের দিকে ইঙ্গিত করলেন। আমাদের অনেক কভার করার জন্য রয়েছে এবং খুব কম সময়। আমি নিজের পিঠ সোজা রেখে বসলাম। আমি তাদের ভয় দেখানোর সন্তুষ্টি দেব না, যদিও আমার হৃদয় যুদ্ধের ড্রামের মতো ধরধর করছিল। তোমার ভূমিকা, অঞ্জলি শুরু করলেন, আমার বন্ধু হওয়া নয়, আমার রহস্যভেদী হওয়া নয়, নিজের সম্পর্কে ভালো অনুভব করানো নয়। তোমার ভূমিকা আমার জীবনকে সংগঠিত রাখা, সমস্যাগুলোকে হবার আগে অনুমান করা। এবং তিনি থামলেন। তাদের চোখ আমার চোখে স্থির ছিল। আমাকে এটা বলা যে আমি কখন কিছু এমন করতে যাচ্ছি যা রাজেশকে ঘৃণা হতো। সেই শেষ অংশ আমাকে অবাক করল। মাফ করবেন, তুমি ঠিক শুনেছ। তিনি নিজের চেয়ারে পিছনে হেলান দিলেন। আমার স্বামীর একটা নৈতিক কম্পাস ছিল, যা আমি গত 20 বছরে কোথাও হারিয়ে ফেলেছি। তুমি রেস্তোরাঁয় দেখিয়েছ যে তোমার কাছে একটা রয়েছে। আমাকে তার দরকার। আমি আপনার ভাড়া করা অন্তরাত্মা নই।
আমি সতর্কতার সাথে বললাম, তুমি আমার সহকারী নাও, যাতে অনায়াসে সেই রিড রয়েছে যা আমার জীবনের অধিকাংশ লোক অনেক আগে হারিয়েছে। তিনি জানালাগুলোর দিকে চলতে চলতে উঠলেন। আজ আমার 4টে মিটিং রয়েছে। একটা শিশু হাসপাতালের ডিরেক্টর বোর্ডের সাথে, যার প্রতিষ্ঠা আমার পরিবার করেছে। দ্বিতীয়টা ঐতিহাসিক জেলায় নতুন রিয়েল এস্টেট উন্নয়নের বিনিয়োগকারীদের সাথে। তারপর মেয়রের সাথে দুপুরের খাবার, এবং শেষে সিঙ্গাপুরে আমাদের সহযোগীদের সাথে একটা ভিডিও কল। তিনি নিজের ডেস্ক থেকে একটা ফোল্ডার বের করলেন এবং সেটাকে আমার দিকে ঠেলে দিলেন। এটাকে পড়ো, এটা প্রত্যেক মিটিংয়ের পটভূমি। তোমার কাছে 20 মিনিট থাকবে। আমি ফোল্ডার খুললাম। সেখানে কমপক্ষে 100 পৃষ্ঠার ঘন তথ্য ছিল। আর্থিক রিপোর্ট, প্রধান ব্যক্তিদের জীবনী, বাজার বিশ্লেষণ, অনুমান। আমার মাথা ঘুরতে লাগল। 20 মিনিট, আমি পুনরাবৃত্তি করলাম। এখন 18। তিনি নিজের ঘড়ি দেখে বললেন, সময় চলে যাচ্ছে। পরের 18 মিনিট তথ্যের একটা ঝড় ছিল, যা আমি কষ্টে প্রক্রিয়া করতে পারলাম। আমি শিখলাম যে শিশু হাসপাতাল আর্থিক সংকটে ছিল, যে রিয়েল এস্টেট উন্নয়ন শত শত নিম্ন আয়ের পরিবারকে বাস্তুহারা করার হুমকি দিচ্ছিল, যে মেয়র এমন নিয়মের জন্য চাপ দিচ্ছেন যা শর্মার ব্যবসাগুলোকে প্রভাবিত করবে, যে সিঙ্গাপুরের সহযোগীরা 50 কোটির চুক্তি থেকে সরে যাওয়ার চিন্তা করছেন। যখন অঞ্জলি ফিরল, তখন আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, এবং আমি শ্রীমতী গুপ্তার দেওয়া একটা নোটবুকে দ্রুত নোট নিয়েছি। সারাংশ, অঞ্জলি আদেশ করলেন, 30 সেকেন্ড। আমি গভীর শ্বাস নিলাম। হাসপাতালকে টাকার দরকার, কিন্তু আপনি শুধু একটা চেক লিখতে চান না, কারণ এটা একটা নজির স্থাপন করবে। রিয়েল এস্টেট উন্নয়ন লাভজনক, কিন্তু নৈতিকভাবে সন্দেহজনক। মেয়র আপনার কাছ থেকে কিছু চান, এবং আপনি তাদের কাছ থেকে কিছু চান। সিঙ্গাপুর শক্তির পরীক্ষা, এবং যে প্রথম পলক ঝাঁপায় সে হারে। অঞ্জলি আমাকে দীর্ঘক্ষণ দেখলেন, তারপর আমাকে সম্পূর্ণভাবে অবাক করে হাসলেন। একটা ছোট কিন্তু সত্যিকারের হাসি। রাজেশ একদম এটাই বলতো। তিনি বুড়বুড় করে বললেন, বেশি, নিজের থেকে আমার থেকে কম। ঠিক আছে, চলো। প্রথম মিটিং হাসপাতালের বোর্ডের সাথে ছিল। হাভেলির পূর্ব উইংয়ে একটা কনফারেন্স টেবিলের চারপাশে 8 জন লোক, সবাই নিখুঁত পোশাক পরা, সবাই সতর্কতার সাথে নিরপেক্ষ অভিব্যক্তি দিয়ে, সবাই স্পষ্টভাবে অঞ্জলিকে ভয় করছিল। আমার ভূমিকা সহজ ছিল, দেয়ালের সাথে একটা চেয়ারে বসা, নোট নেওয়া এবং অদৃশ্য থাকা। 40 মিনিট ধরে আমি শুনলাম যখন তারা সংখ্যা, অনুমান, বাজেট কাটানো নিয়ে আলোচনা করছিল। হাসপাতালকে আর 1 বছর খোলা থাকার জন্য 15 কোটির দরকার ছিল। অঞ্জলি তাদের 4 কোটির প্রস্তাব দিলেন, কঠোর শর্তের সাথে, কর্মচারী কমানো, 2টো ওয়ার্ড বন্ধ করা, ফি বাড়ানো। এর অর্থ হল সবচেয়ে দরিদ্র পরিবার চিকিৎসার খরচ বহন করতে পারবে না। বোর্ডের সদস্যদের মধ্যে একজন, প্রায় 60 বছরের একজন ডাক্তার, চিন্তিত অভিব্যক্তি দিয়ে বলল, তাহলে হাসপাতাল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে এবং কোনো কে চিকিৎসা পাবে না। অঞ্জলি ঠান্ডা অন্দাজে উত্তর দিলেন, এটা মৌলিক অর্থনীতি। ডাক্তার বর্মা, এটা অমানবিক। সে বুড়বুড় করে বলল। ঘরে নীরবতা সম্পূর্ণ ছিল। সবাই অঞ্জলির দিকে দেখছিল। ডাক্তার বর্মার বিস্ফোরণ ধ্বংসের অপেক্ষা করছিল। এবং তারপর আমি কিছু অনুভব করলাম, সেই আগুন যা আমি রেস্তোরাঁয় অনুভব করেছি, সেই আবেগ যা আমাকে প্রথম স্থানে এই বিশৃঙ্খলায় ফেলেছে। মাফ করবেন, আমি বললাম। আমার কণ্ঠস্বর নীরবতাকে ছুরির মতো চিরে দিল। সবাই আমাকে দেখার জন্য ঘুরল। অঞ্জলি একটা ভ্রু তুললেন, কিন্তু আমাকে থামালেন না। যদি ওয়ার্ড বন্ধ করার পরিবর্তে অতিরিক্ত দান খোঁজা হয়, বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের জন্য চিকিৎসাকে অ্যাক্সেসিবল রাখার জন্য, লক্ষ্যবস্তু অর্থ সংগ্রহের প্রোগ্রাম শর্মা পরিবার প্রত্যেক সংগৃহীত টাকার সাথে মিলবে। ডাক্তার বর্মা আমাকে এমন করে দেখছিলেন যেন আমি এখনই চাঁদে উড়ে যাওয়ার পরামর্শ দিয়েছি। বোর্ডের অন্যান্য সদস্যরা বিভ্রান্ত লাগছিল যে তাদের আমার কথা শোনা উচিত না উপেক্ষা করা উচিত। অঞ্জলি পুরো 5 সেকেন্ড কিছু বললেন না। তারপর ঘর থেকে বাইরে যাও, প্রিয়া। আমার পেট ডুবে গেল। আমি দরজার দিকে চলতে চলতে উঠলাম। আমার পা কষ্টে আমাকে সমর্থন দিচ্ছিল। আমি আমার নতুন চাকরিতে ঠিক 1 ঘন্টা এবং 12 মিনিট টিকতে পেরেছি, তার আগে যে এটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি। কিন্তু যখন আমি দরজায় পৌঁছলাম, অঞ্জলি আবার কথা বললেন, বাইরে অপেক্ষা করো, আমি তোমাকে 10 মিনিটে ফিরিয়ে ডাকব। আমি নিজের পিছনে দরজা বন্ধ করলাম, ভারী শ্বাস নিচ্ছিলাম। শ্রীমতী গুপ্তা গ্যালারিতে ছিল। তাদের অভিব্যক্তি সবসময়ের মতো নিরপেক্ষ ছিল। আপনি কতটা বাজি লাগাবেন যে তিনি আমাকে দুপুরের খাবারের আগে বরখাস্ত করবেন? আমি তাদের জিজ্ঞাসা করলাম। আমি বাজি লাগাই না, কুমারী সিং, তিনি উত্তর দিলেন। কিন্তু যদি আমি লাগাতাম, তাহলে আমি বাজি লাগাতাম যে আপনি যতটা ভাবেন তার চেয়ে বেশি টিকবেন। আমি তাদের তখন দেখলাম যখন তিনি কথা বললেন, এবং সেই দৃষ্টি নয় যা তিনি লোকদের তখন দেন যখন তাদের ধ্বংস করতে যাচ্ছেন। এটা সেই দৃষ্টি ছিল যা তিনি শ্রী রাজেশকে তখন দিতেন যখন তিনি তাদের চ্যালেঞ্জ করতেন। শ্রীমতী গুপ্তা প্রায় হাসলেন, প্রায়,
এটা সেই ব্যক্তির দৃষ্টি যে মনে করছে যে মানুষ হওয়া কি। ঠিক 10 মিনিট পর দরজা খুলল। ডাক্তার বর্মা প্রথমে বাইরে এলো এবং যখন তিনি আমাকে দেখলেন তখন হালকা মাথা নাড়লেন, সম্ভবত সম্মান বা কৃতজ্ঞতা। বোর্ডের অন্যান্য সদস্যরা তাদের পিছনে এলো, সবাই আগের চেয়ে কম উত্তেজিত অভিব্যক্তি দিয়ে। অঞ্জলি সবচেয়ে শেষে বাইরে এলো। তিনি সরাসরি আমার দিকে দেখলেন। পরের বার যখন তোমার কাছে কোনো মিটিংয়ের সময় কোনো আইডিয়া থাকবে। তাদের কণ্ঠস্বর ঠান্ডা ছিল কিন্তু রাগান্বিত নয়। এটাকে একটা নোটে লিখো এবং আমাকে দাও, বাধা দেও না। জি শ্রীমতী। এটা বলে তিনি থামলেন। তোমার আইডিয়া ভালো ছিল, আমরা এটাকে প্রয়োগ করব। হাসপাতাল পুরো 8 কোটি পাবে এই শর্তে যে তারা 6 মাসে আরেক 8 কোটি সংগ্রহ করবে। আমরা সেটার সাথে মিলব। আমি জানতাম না যে কি বলবো। আমাকে বরখাস্ত করা, অপমান করা, ধ্বংস করার আশা ছিল। ধন্যবাদ, আমি বুড়বুড় করে বললাম। আমাকে ধন্যবাদ দেও না, রাজেশও এটাই করত। তুমি শুধু আমাকে স্মরণ করিয়ে দিয়েছ যে কিভাবে। তিনি ঘুরলেন যাবার জন্য, আবার থামলেন। এবং প্রিয়া, পরের মিটিং 30 মিনিটে, প্রস্তুত থেকো। এটা এত সহজ হবে না। যখন আমি তাদের দূরে যেতে দেখলাম, শ্রীমতী গুপ্তা আমার কাছে এলো। শর্মা হাভেলিতে আপনাকে স্বাগতম কুমারী সিং। তিনি নিজের কণ্ঠস্বরে হালকা উষ্ণতার সাথে বললেন। আমার মনে হয় যে আপনি এখানে সবার পরেও বেঁচে থাকতে পারবেন। শর্মা হাভেলিতে 2য় সপ্তাহে আমি শিখলাম যে নরকের অনেক মুখ রয়েছে এবং সেগুলো সবগুলোতে আমার বসের মুখ ছিল। আমার মনের কোনো নিরীহ কোণে আমার এটা বিশ্বাস হতে শুরু করেছে যে সম্ভবত অঞ্জলি শর্মা সত্যিই পরিবর্তন চান, যে রেস্তোরাঁয় সেই মুহূর্ত একটা মোড় ছিল যে তাদের মৃত স্বামীর কথা পরিবর্তনের বীজ বপন করেছে। আমি কতটা বোকা ছিলাম। এটা মঙ্গলবার দুপুর ছিল যখন সব কিছু ধসে পড়ল। আমি অঞ্জলির অফিসে দিনের চিঠিপত্রের পর্যালোচনা করছিলাম যখন আমি চিৎকার শুনলাম। কোনো একটা চিৎকার নয়, একজন মহিলার কণ্ঠস্বর হাভেলির দেয়ালগুলোকে ছুরির মতো চিরে যাচ্ছে। আমাকে তার সাথে দেখা করতে হবে, আমাকে সেই ডাইনির সাথে এখন দেখা করতে হবে। আমি লাফিয়ে উঠলাম। আমার হৃদয় ইতিমধ্যে দ্রুত ধড়ফড় করছিল। শ্রীমতী গুপ্তা দরজায় উপস্থিত হল। তার সাধারণত শান্ত মুখ এখন উত্তেজিত ছিল, যাতে ভয়ের মতো কিছু দেখা যাচ্ছে। কুমারী সিং, শ্রীমতী শর্মা চান যে আপনি। কিন্তু তিনি বাক্য শেষ করলেন না, কারণ প্রধান লবির দরজা ধরাম করে খুলল এবং একজন মহিলা মানুষের ঝড়ের মতো অফিসে প্রবেশ করল। সে প্রায় 40 বছরের ছিল। তার চুল গভীর ছড়ানো ছিল, তার চোখ কাঁদতে কাঁদতে ফুলে উঠেছে এবং সে এমন পোশাক পরেছে যা কখনো মার্জিত হবে, কিন্তু এখন কুঁচকে গেছে যেন সে অনেক দিন ধরে সেগুলোতে ঘুমিয়েছে। তার ডান হাতে একটা ম্যানিলা খাম ছিল, তার বাম হাত কাঁপছিল। নেহা, অঞ্জলির কণ্ঠস্বর তাদের ডেস্ক থেকে আর্কটিক বরফের মতো ঠান্ডা বেরিয়ে এলো। তিনি নড়লেনও না, তিনি নিজের কম্পিউটার থেকে চোখও তুললেন না। তোমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। অ্যাপয়েন্টমেন্ট? মহিলা নেহা হাসল, কিন্তু সেই কণ্ঠস্বরে কোনো হাস্য নেই, শুধু দুঃখ যা হাসির রূপে বেরিয়েছে। আমাকে তোমার কাছ থেকে এটা জিজ্ঞাসা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দরকার যে তুমি আমার জীবন কেন ধ্বংস করলে। এখন অঞ্জলি উপরে দেখলেন এবং তাদের মুখে এমন অভিব্যক্তি ছিল যা আমার রক্ত জমিয়ে দিল। এটা কোনো অবাক নয়, কোনো অপরাধ বোধ নয়, এটা বিরক্তি ছিল, সম্পূর্ণ বিরক্তি, যেন তাদের সামনে এই ভাঙা মহিলা তাদের সম্পূর্ণ পরিকল্পিত দিনে শুধু একটা ছোট্ট অসুবিধা। শ্রীমতী গুপ্তা, অঞ্জলি শান্তভাবে বললেন, সিকিউরিটিকে ডাকো। না, নেহা ডেস্কের কাছে এলো, খাম অঞ্জলির সামনে ছুঁড়ে দিল। ছবিগুলো মাহগনির পৃষ্ঠে ছড়িয়ে পড়ল। এগুলো দেখো, এগুলো দেখো। প্রথমবার আমি অঞ্জলিকে দ্বিধায় দেখলাম। তাদের চোখ ছবিগুলোর দিকে গেল এবং কিছু কিছু ছোট, কিন্তু অস্বীকার্য তাদের অভিব্যক্তিতে চকচক করল। আমাকে এটা করা উচিত ছিল না, এটা আমার জায়গা নয়, কিন্তু আমি ছবিগুলো দেখার জন্য যথেষ্ট কাছে গেলাম। একটা মেয়ে, সম্ভবত 8 বা 9 বছরের, পনিটেলে গভীর চুল, একটা বড় হাসি যাতে একটা ভাঙা দাঁত দেখা যাচ্ছে। একটা ছবিতে সে ঝুলাই ছিল, অন্যটায় আইসক্রিম ধরে একটা, আরেকটায় একটা মহিলাকে জড়িয়ে ধরে, যাকে আমি একটা যুবতী এবং খুশি নেহা হিসেবে চিনলাম। তার নাম রিয়া ছিল, নেহা বলল, এবং তার কণ্ঠস্বর প্রত্যেক অক্ষরে ভেঙে গেল। আমার মেয়ে 10 বছরের ছিল। ভূতকালের ব্যবহার আমাকে পেটে মুষ্টাঘাতের মতো মারল। নেহা, এটা যথাযথ নয়, অঞ্জলি শুরু করলেন। এটা যথাযথ নয়। নেহা দুটো হাত দিয়ে ডেস্কে মারল, যাতে ছবিগুলো লাফিয়ে উঠল। আপনি জানেন কি যথাযথ নয়? একটা একা মাকে চাকরি থেকে বরখাস্ত করা, কারণ তার মেয়ে হাসপাতালে ছিল, তাই সে 3 দিনের ছুটি নিয়েছে। আপনি জানেন কি যথাযথ নয়? তার নাম কালো তালিকায় রাখা, যাতে তাকে অন্য কোনো চাকরি না পায়। আপনি জানেন কি যথাযথ নয়? তার কণ্ঠস্বর চিৎকারে পরিণত হল। আমার মেয়ে মারা গেছে, কারণ আমি তার চিকিৎসা করাতে পারিনি, কারণ তুমি আমার থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছ। তার পরের নীরবতা এত ঘন ছিল যে শ্বাস নেওয়াও কষ্টকর ছিল। আমি অঞ্জলিকে দেখলাম। আমার আশা ছিল,
আমি জানতাম না যে আমার কি আশা ছিল। ধাক্কা, অনুতাপ যা তিনি করেছেন তার জন্য আতঙ্ক। কিন্তু আমি যা দেখলাম সেটা আমার কল্পনার চেয়েও খারাপ ছিল। আমি কিছু দেখলাম না। নেহা, অঞ্জলি বললেন, এবং তাদের কণ্ঠস্বর পেশাদার দূরবর্তী ছিল, যেন তিনি ছুটির অনুরোধ প্রত্যাখ্যান করছেন। তুমি অর্থ বিভাগে কাজ করতে, তোমাকে নিয়মগুলো জানা ছিল। 3টে অনুপযুক্ত অনুপস্থিতি তৎক্ষণাৎ শেষ করার কারণ হয়। আমার মেয়ে মারা যাচ্ছিল। আমি তোমার ক্ষতির জন্য দুঃখিত, সত্যি, কিন্তু সেই শব্দগুলোতে কোনো সততা নেই। সেগুলো শুধু খালি যান্ত্রিক শব্দ ছিল। যদিও নিয়ম কোনো কারণে বিদ্যমান, যদি আমি তোমার জন্য একটা ব্যতিক্রম করি তাহলে আমাকে সবার জন্য করতে হবে। সেই মুহূর্তে আমার ভিতরে কিছু ভেঙে গেল। এটা কোনো জোরালো ভাঙা নয়, এটা চুপচাপ ছিল, যেন পাতলা বরফ অবশেষে ওজনের নিচে বাঁকা হয়ে যায়। শ্রীমতী শর্মা, আমি বললাম, আমার কণ্ঠস্বর কাঁপছিল, আমরা কি ব্যক্তিগতভাবে কথা বলতে পারি? অঞ্জলি আমাকে এমন করে দেখলেন যেন তাদের এখন মনে পড়েছে যে আমি ঘরে ছিলাম। প্রিয়া, এটা তোমার সাথে সম্পর্কিত নয়। সম্পূর্ণ সম্মানের সাথে, এবং আমার কণ্ঠস্বর এখন আরও দৃঢ় ছিল, হ্যাঁ, এটা আমার সাথে সম্পর্কিত। আমি আপনার সহকারী এবং আমার কাজ আপনাকে সেই জিনিসগুলো করা থেকে থামানো যা আমি সঠিক শব্দগুলো খুঁজলাম, যা রাজেশকে অপছন্দ হতো। তাদের মৃত স্বামীর নাম ঘরে একটা বোমার মতো পড়ল। অঞ্জলির মুখোশ শুধু 1 সেকেন্ডের জন্য ভেঙে গেল, শুধু এতটুকু যে আমি তার নিচে কিছু কালো এবং কুঁচকে যাওয়া দেখতে পেলাম, সম্ভবত দুঃখ বা রাগ বা উভয়। নেহা, বাইরে যাও, তিনি নেহা থেকে বললেন, এখনই। আমি এখনও শেষ করিনি। হ্যাঁ, তুমি করেছ, এবং এখন অঞ্জলির কণ্ঠস্বরে আগুন ছিল, আসল আগুন। তুমি আমার বাড়িতে আমন্ত্রণ ছাড়া প্রবেশ করেছ, তুমি অভিযোগ করেছ, তুমি আমার দিন বাধা দিয়েছ। সিকিউরিটি তোমাকে বাইরে পৌঁছে দেবে। দরজায় 2টো সিকিউরিটি গার্ড উপস্থিত হয়েছে, বড়, ভয়ঙ্কর, পেশাদার। সিকিউরিটি তখন আমার দিকে দেখল, এবং তার চোখে আমি কিছু এমন দেখলাম যা আমাকে সপ্তাহ ধরে উদ্বিগ্ন করবে। আশা, আশা যে আমি এই অচেনা, যে তার শত্রুর জন্য কাজ করে, কিছু করতে পারি, কোনো কিছু, দয়া করে। সে ফিসফিস করে বলল, আমি শুধু চাই যে সে জানুক যে সে কি করেছে। আমি শুধু চাই যে সে আমার রিয়াকে দেখুক। গার্ডরা তাকে ধীরে বাহুতে ধরল। সে প্রতিরোধ করল না। তার ভিতরে এখন কোনো লড়াই বাকি নেই, শুধু কাঁচা ক্লান্ত দুঃখ বাকি। যখন তারা তাকে নিয়ে যাচ্ছে, আমি ডেস্ক থেকে ছবিগুলোর মধ্যে একটা তুললাম, রিয়ার আইসক্রিমের ছবি। তার হাসি এত খাঁটি ছিল, এত জীবনপূর্ণ, ভরা, এবং এখন সে মারা গেছে। 10 বছর বয়সে মারা গেছে, কারণ তার মা একটা চিকিৎসা করাতে পারেনি, যা অঞ্জলি শর্মার জন্য একটা ব্যয়বহুল রেস্তোরাঁয় টিপের সমান হবে। সেই ছবি ছেড়ে দাও, অঞ্জলি আদেশ করলেন। আমি ছাড়লাম না। অঞ্জলি এবং আমি প্রথমবার তাদের প্রথম নাম ব্যবহার করলাম। আপনি কি সত্যিই সেখানে বসে থাকবেন এবং এটা অভিনয় করবেন যে আপনি এই মহিলার সাথে যা করেছেন সেটা ঠিক ছিল? আমি কোম্পানির নিয়ম প্রয়োগ করেছি, এমন নিয়ম যা সুনির্দিষ্ট কারণে বিদ্যমান। একটা শিশু মারা গেছে, একটা শিশু মারা গেছে, অঞ্জলি সংশোধন করলেন। এবং এটা যে তিনি এই সময় সেই ব্যাকরণগত পার্থক্য করতে পারেন, আমাকে শারীরিকভাবে অসুস্থ করে দিল। একটা চিকিৎসকীয় অবস্থার কারণে এটা একটা দুঃখজনক ঘটনা, কিন্তু এটা আমার কারণে ঘটেনি। সিরিয়াসলি, আমি ছবিটা তাদের ডেস্কে ছুঁড়ে দিলাম। এটা কি আপনি রাতে ঘুমানোর জন্য নিজেকে বলেন? অঞ্জলি এত দ্রুত উঠলেন যে তাদের চেয়ার পিছনে গড়িয়ে গেল। সতর্ক থেকো, প্রিয়া, তুমি একটা সীমা পার করছো, ঠিক আছে? এবং এখন আমিও চিৎকার করছিলাম। 2 সপ্তাহ ধরে আমি যে কোনো পেশাদারিতা, যে কোনো সতর্কতা বজায় রেখেছি, সেটা সব গায়েব হয়ে গেল। কারণ স্পষ্ট যে কাউকে আপনার অভিশপ্ত লাইনগুলো পার করার দরকার। আপনি আমাকে বিশেষভাবে এটা থামানোর জন্য নিয়োগ করেছেন, যাতে আমি আপনাকে সত্য বলি। তাহলে এটা আপনার সত্য। আমি ডেস্কের কাছে গেলাম, সরাসরি তাদের সেই ধূসর চোখে দেখতে দেখতে, যা নিজের সব উষ্ণতা হারিয়েছে। আপনি একদম সেই দানব যাকে আপনার স্বামী ভয় করতেন। আপনি পরিবর্তন করছেন না, আপনি কিছু শিখছেন না। আপনি এখনও সেই মহিলা যিনি পলক না ফেলে জীবন ধ্বংস করেন। কারণ নিয়ম লোকেদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নিয়ম করুণার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার অভিশপ্ত অহংকার একটা শিশুর জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বন্ধ করো না। এবং এখন আমার মুখ থেকে অশ্রু বইছে, কিন্তু আমার পরোয়া নেই, কারণ আপনি জানেন কি, আমার এটা বিশ্বাস হতে শুরু করেছে যে সম্ভবত, শুধু সম্ভবত, আপনার মধ্যে কিছু বাঁচানোর যোগ্য রয়েছে, যে রাজের সম্পর্কে, পরিবর্তনের ইচ্ছা সম্পর্কে, কাউকে আপনাকে থামানোর দরকার সম্পর্কে, সেটা সব সত্য ছিল, কিন্তু তা নয়। আপনি শুধু একটা একা মহিলা যিনি সত্যিই ভালো হবার কাজ না করে নিজের সম্পর্কে ভালো অনুভব করতে চান।
তারপরের নীরবতা সম্পূর্ণ ছিল। এমনকি শ্রীমতী গুপ্তাও, যিনি পুরো সময় দরজায় ছিলেন, এমন লাগছিল যে তিনি শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছেন। অঞ্জলি আমাকে একটা অভিব্যক্তি দিয়ে দেখছিলেন যা আমি পড়তে পারছিলাম না। এটা রাগ নয়, এটা লজ্জা নয়, এটা কিছু আরও গভীর, আরও অন্ধকার ছিল। যখন তিনি অবশেষে কথা বললেন, তখন তাদের কণ্ঠস্বর বিপজ্জনকভাবে ধীর ছিল। তুমি কি শেষ করেছ? হ্যাঁ, আমি অশ্রু মুছে বললাম। আমি এই ভাষণ থেকে, এই চাকরি থেকে, এই অভিনয় থেকে শেষ করেছি যে আপনি সত্যিই পরিবর্তন চান। ঠিক আছে। অঞ্জলি জানালাগুলোর দিকে গেলেন, আমাকে নিজের পিঠ দিয়ে। তুমি তোমার জিনিসপত্র তুলতে পারো এবং আজ রাতে চলে যাবে। আমার বিজয় অনুভব করা উচিত ছিল, আমার এটা অনুভব করা উচিত ছিল যে আমি ঠিক কাজ করেছি, কিন্তু আমার শুধু খালি অনুভূত হলো। আমি দরজার দিকে চললাম, কিন্তু অঞ্জলির কণ্ঠস্বর আমাকে থামালো। প্রিয়া। আমি ঘুরলাম। তিনি এখনও আমাকে নিজের পিঠ দিয়েছিলেন, জানালা থেকে শহরের দিকে দেখছিলেন। সেই শিশু, তিনি বললেন, এবং প্রথমবার তাদের কণ্ঠস্বর কাঁপল, শুধু সামান্য কষ্টে অনুভব করার যোগ্য। তার নাম রিয়া সন্ধু ছিল। সে একটা টার্মিনাল রোগে ভুগছিল। তাকে একটা উন্নত চিকিৎসক প্রক্রিয়ার দরকার ছিল, যার দাম 15 লাখ ছিল। তার মা আমার জন্য 8 বছর কাজ করেছে। সে নিজের কাজে ভালো ছিল, দক্ষ ছিল। সে কখনো কিছু চায়নি। সে আমার দিকে ঘুরল, এবং তাদের মুখে আমি যা দেখলাম সেটা আমাকে এক পা পিছিয়ে যাওয়ায় বাধ্য করল। এটা বরফের মুখোশ নয় ছিল, এটা পেশাদার বিরক্তি নয় ছিল, এটা দুঃখ ছিল, কাঁচা এবং আনফিল্টার্ড দুঃখ। এবং আমি তাকে বের করে দিয়েছি, কারণ নিয়মগুলো বলেছে যে আমাকে এটা করতে হবে, কারণ আমি নিয়ম এবং কাঠামোতে একটা সাম্রাজ্য তৈরি করেছি এবং কখনো ব্যতিক্রম করিনি। কারণ যদি আমি নিজের কর্মচারীদের মানুষ হিসেবে জীবন এবং পরিবার এবং দুঃখজনক ঘটনার সাথে দেখা শুরু করি, তাদের কণ্ঠস্বর ভেঙে গেল, তাহলে আমাকে স্বীকার করতে হবে যে আমি নিজের সাম্রাজ্য নেহা মতো লোকদের ভাঙা পিঠে তৈরি করছি। তিনি নিজের চেয়ারে ভারী হয়ে পড়লেন। হঠাৎ নিজের 63 বছরের বয়স থেকে অনেক বেশি বুড়ো লাগছিল। রিয়া 3 বছর আগে মারা গেছে, এবং আমি জানতাম। নেহা আমাকে ইমেল করেছে যখন এটা ঘটেছে। আমি উত্তর দিইনি। আমি তাকে আর্কাইভ করেছি এবং নিজের জীবনের সাথে এগিয়ে গেছি, যেন এটার কোনো অর্থ নেই, যেন আপনার দুঃখের কোনো অর্থ নেই। এখন অঞ্জলির মুখ থেকে অশ্রু বইছে। তিনি সেগুলো মুছলেন না, সেগুলোকে স্বাধীনভাবে পড়তে দিলেন। আমি তোমাকে তোমার মেয়েকে ফিরিয়ে দিতে পারি না। আমি তোমাকে সেই 3 বছর ফিরিয়ে দিতে পারি না। আমি সেই ধরনের ব্যক্তিকে পরিবর্তন করতে পারি না যা আমি ছিলাম। কিন্তু আমি তোমাকে বলতে পারি তুমি ঠিক ছিলে, সব কিছুর সম্পর্কে। অ্যাপার্টমেন্টের নীরবতা সম্পূর্ণ ছিল। আমি নিজের রাস্তায় ট্রাফিক শুনতে পাচ্ছি, কোথাও একটা নলের টপকানোর শব্দ, আমার নিজের শ্বাস। তখন নেহা কথা বলল, এবং তার কণ্ঠস্বর বছরের দুঃখে ভরা ছিল। আপনি জানেন কি সবচেয়ে খারাপ? এটা নয় যে আপনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন, এটা না যে আপনি আমাকে সেই কালো তালিকায় রেখেছেন যাতে অন্য কোনো জায়গা আমাকে চাকরিতে রাখবে না। সবচেয়ে খারাপ এটা যে যখন রিয়া আমাকে জিজ্ঞাসা করত যে আমরা তার চিকিৎসা কেন করাতে পারছি না, তখন আমাকে তাকে মিথ্যা বলতে হতো। আমাকে তাকে বলতে হতো যে সব ঠিক হয়ে যাবে, যদিও আমি জানতাম যে তা হবে না। এবং তার শেষ দিনগুলোতে, যখন সে সেই ভয়ানক সরকারি হাসপাতালে ছিল, সে আমার দিকে দেখল এবং বলল, মা, ঠিক আছে, এটা আপনার দোষ নয়। নেহা নিজের চোখ দ্রুত মুছল। কিন্তু হ্যাঁ, এটা আমার দোষ ছিল। এটা আমার দোষ ছিল যে আমি আরও লড়াই করার জন্য পর্যাপ্ত শক্তিশালী ছিলাম না, আপনার সিদ্ধান্তকে গ্রহণ করার জন্য, আরও সোর না তোলার জন্য, ন্যায়ের দাবি না করার জন্য। এবং এখন আপনি এখানে আপনার অশ্রু এবং আপনার মাফির সাথে আসেন, এবং আমাকে এটার সাথে কি করতে হবে? কিছু না। অঞ্জলি সরাসরি বললেন, আমি তোমার মাফির আশা করছি না। আমি এসেছি কারণ তোমাকে এটা আমার মুখ থেকে শোনার দরকার ছিল যে তুমি ঠিক ছিলে, যে তুমি পাগল নও, যে তোমার মেয়ে মারা গেছে। কারণ আমি নিয়মগুলোকে জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। তিনি নিজের পার্স থেকে একটা খাম বের করলেন, একটা মোটা। এটা কোনো ঘুষ নয়, এটা কোনো ক্ষতিপূরণ নয়, এটা, আমি জানি না এটা কি, কিছু করার একটা করুণ চেষ্টা, কোনো কিছু। তিনি সেটাকে ছোট টেবিলে রাখলেন। এটা বছর ধরে আরামে থাকার জন্য যথেষ্ট। যদি তুমি চাও তো আবার পড়াশোনা করার জন্য, নতুন করে শুরু করার জন্য। নেহা খামটাকে এমন করে দেখল যেন সেটা বিষ। আপনি কি মনে করেন যে আপনার টাকা কিছু ঠিক করবে? না। অঞ্জলি তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমি জানি যে তা করবে না, কিন্তু এটা একমাত্র জিনিস যা আমার কাছে দেওয়ার জন্য রয়েছে, যা আপনাকে দেওয়া ছিল। নেহা বলল, তার কণ্ঠস্বর কাঁপছিল। সে করুণা ছিল, মানবতা ছিল,
এবং আপনি আমাকে তখন প্রত্যাখ্যান করেছেন যখন আমার তার সবচেয়ে বেশি দরকার ছিল। তুমি ঠিক, এটা বলা বন্ধ করো। নেহা অবশেষে ফেটে পড়ল। আমার সাথে সম্মত হওয়া বন্ধ করো। অবশেষে লড়ো, নিজেকে সঠিক প্রমাণ করো। সেই দানব হও যার আমার দরকার, যাতে আমি তোমাকে পরিষ্কারভাবে ঘৃণা করতে পারি। কিন্তু অঞ্জলি শুধু মাথা নাড়লেন। আমি তা করব না, কারণ তুমি ইতিমধ্যে অনেক দুঃখ সহ্য করেছ। আমি নিজের অহংকারের বোঝাও না ঢালব। নেহা তখন ভেঙে পড়ল। সে শাব্দিকভাবে ভেঙে পড়ল, হাঁটুতে ভর করে পড়ল। শিশকি তার পুরো শরীরকে কাঁপাচ্ছে, এবং আমাকে সম্পূর্ণভাবে অবাক করে অঞ্জলি তার পাশে হাঁটুতে বসল। তিনি তাকে স্পর্শ করলেন না, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন না, শুধু সেখানে দাঁড়িয়ে রইলেন। এই ভয়ানক অ্যাপার্টমেন্টের মেঝেতে হাঁটু গেড়ে বসা এই মহিলার সাথে কাঁদছিলেন, যার জীবন তিনি ধ্বংস করেছেন। আমি দরজার কাছে জমে দাঁড়িয়েছিলাম। এই ভাগ করা দুঃখের মুহূর্তে একটা অনধিকার প্রবেশকারীর মতো অনুভব করছিলাম। আমি জানি না কত সময় পার হলো, 5 মিনিট, 10 মুহূর্তে সংকুচিত একটা অনন্তকাল। অবশেষে নেহা কথা বলল। তার কণ্ঠস্বর কর্কশ ছিল। আমি চাই যে আপনি আমার জন্য কিছু করুন। কোনো কিছু, অঞ্জলি তৎক্ষণাৎ বললেন। আমি চাই যে আপনি রিয়ার নামে সেই পরিবারগুলোর জন্য একটা তহবিল তৈরি করুন, যারা নিজেদের শিশুদের চিকিৎসার খরচ বহন করতে পারে না, এবং আমি এতে যুক্ত হতে চাই। আমি প্রত্যেক আবেদনকে অনুমোদন করতে চাই। আমি এটা নিশ্চিত করতে চাই যে অন্য কোনো মায়ের কাজ করা এবং নিজের শিশুকে বাঁচানোর মধ্যে নির্বাচন করতে হবে না। অঞ্জলি উপরে দেখলেন। তাদের চোখ লাল কিন্তু স্পষ্ট ছিল। আমি তা করব। আমি আপনাকে নিজের শব্দ দিচ্ছি। আপনার শব্দ আমার জন্য কিছু নয়, এক নেহা তিক্ততার সাথে বলল। কিন্তু আপনি তবুও তা করবেন, কারণ যদি আপনি না করেন, তাহলে আমি প্রত্যেক খবরের কাগজ, প্রত্যেক টিভি চ্যানেল, প্রত্যেক মঞ্চে যাব যা আমাকে শুনবে, এবং তাদের এই গল্প বলবো। আপনাকে আমাকে হুমকি দেওয়ার দরকার নেই, অঞ্জলি উত্তর দিলেন। আমি তা করব, কারণ এটা ঠিক। এবং কেন? সে দ্বিধায় পড়ল। কারণ রাজেশ তা চাইত, এবং সম্ভবত যদি আমি যথেষ্ট জিনিস করি যা সে অনুমোদন করত, তাহলে কোনোদিন আমি নিজেকে আয়নায় দেখে ঘৃণা না করতে পারব। নেহা অ্যাপার্টমেন্টের দরজায় দাঁড়িয়েছিল, খাম ধরে, এবং নিজের মেয়ের ছবিগুলো দেখছিল। ফিরতি গাড়িতে আমরা উভয়ে প্রথম 10 মিনিট কথা বললাম না। তারপর অঞ্জলি নীরবতা ভাঙল। ধন্যবাদ। কেন? আমি জিজ্ঞাসা করলাম। আমাকে তা করার জন্য, বাধ্য করার জন্য, আমাকে পালাতে না দেওয়ার জন্য, একদম সেই হওয়ার জন্য যার আমার দরকার ছিল, যদিও আমি তাকে চাইনি। এটা কি তার যোগ্য ছিল? আমি জিজ্ঞাসা করলাম, কি আপনাকে ভালো অনুভব করাচ্ছে? না, তার উত্তর তৎক্ষণাৎ ছিল। আমাকে খারাপ অনুভব করাচ্ছে, কারণ এখন এটা বাস্তব। আগে এটা শুধু কিছু ছিল যা আমি নিজের মনে আর্কাইভ করে রেখেছিলাম। এখন এটা একটা বাস্তব ব্যক্তি, যার সাথে বাস্তব দুঃখ রয়েছে, যা আমি তৈরি করেছি, এবং আমাকে তার সাথে বেঁচে থাকতে হবে। ঠিক আছে, আমি ধীরে বললাম, কারণ এটাই পরিবর্তনের শুরু। ভালো অনুভব করা নয়, বরং আরও অনুভব করা। অঞ্জলি আমাকে কিছু এমন দৃষ্টিতে দেখলেন যা সম্মান বা সম্ভবত কৃতজ্ঞতা হতে পারে। এটা জানা কষ্টকর ছিল। রাজেশও কিছু এমন বলতেন। তিনি বুড়বুড় করে বললেন, তিনি বলতেন যে আমি নিজেকে দুঃখ থেকে বাঁচানোর জন্য এত উঁচু দেয়াল তৈরি করেছি যে আমি নিজেকে খুশি থেকেও থামিয়ে দিয়েছি, যে আমি আরও অনুভব করার পরিবর্তে কম অনুভব করা বেছে নিয়েছি। এবং এখন তিনি জানালা থেকে শহরের দিকে দেখতে দেখতে বললেন, যার তিনি প্রায় মালিকানা অধিকার রাখেন। আমাকে অনেক অনুভব হচ্ছে, এবং এটা ভয়ানক। সেই রাতে যখন আমি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, রোহন আমার বরাদ্দকৃত অফিসের দরজায় উপস্থিত হল। আমি শুনেছি যে কি ঘটেছে। সে বলল, শ্রীমতী গুপ্তা আমাকে বলেছে, এবং 3 বছরে প্রথমবার আমি নিজের মাকে কাঁদতে দেখেছি। সে আমাকে একটা অদ্ভুত অভিব্যক্তি দিয়ে দেখল, কৃতজ্ঞতা এবং ভয়ের মধ্যে কিছু। আমার বাবা 40 বছর ধরে তাকে দেখা অনুভব করার চেষ্টা করেছেন। তুমি 2 সপ্তাহে তা করেছ। আমার বিশ্বাস নেই যে এটা ভালো জিনিস। আমি স্বীকার করলাম। সম্ভবত কিছু দানব পরিবর্তন করতে পারে না, বা সম্ভবত, রোহন ধীরে বলল, তাদের এটা দেখার দরকার যে তারা কতটা ক্ষতি করেছে, তার আগে যে তারা তাকে সংশোধন করা শুরু করতে পারে। সে চলে গেল, আমাকে নিজের চিন্তার সাথে একা ছেড়ে গেল। আমি জানতাম না যে অঞ্জলি শর্মা সত্যি পরিবর্তন করতে পারে। আমি জানতাম না যে আমরা নেহাকে খুঁজে পাব, বা যদি 3 বছরের দুঃখের পর মাফির কোনো অর্থ থাকবে। কিন্তু আমি একটা জিনিস জানতাম, আমি অঞ্জলি শর্মাকে ভেঙে পড়তে দেখেছি। আমি কবচে ফাটল দেখেছি,
এবং সেই ফাটলের মাধ্যমে প্রথমবার আমি কিছু এমন দেখেছি যা একটা মানুষের মতো লাগছিল। প্রশ্নটা ছিল, এটা কি যথেষ্ট হবে? নেহা সন্ধুকে খুঁজতে ঠিক ৪৮ ঘণ্টা লাগল। যখন আপনার কাছে অঞ্জলি শর্মার মতো সম্পদ রয়েছে, তখন লুকানোর জন্য বেশি জায়গা থাকে না। প্রাইভেট ডিটেকটিভ, ব্যাংকে যোগাযোগ, ডেটাবেসে প্রবেশ, যার সম্পর্কে আমরা মতো লোকেরা জানিও না যে তারা বিদ্যমান। টাকা দরজা খোলে, এবং যখন সেই দরজাগুলো খোলে না, তখন টাকা শুধু তাদের ফেলে দেয়। নেহা শহরের বাইরে একটা অ্যাপার্টমেন্ট ভবনে থাকত, যা আমার অ্যাপার্টমেন্টকে প্রাসাদের মতো দেখাতো ছিল। ৪র্থ তলা, লিফট ছাড়া, লিফটের অ্যাপার্টমেন্ট ভবন, স্যাঁতস্যাঁতে দেয়াল, গ্যালারিগুলো যাতে দশক ধরে জমা তেলে ভাজা খাবার এবং হতাশার গন্ধ ছিল। আমি অঞ্জলির পাশে দরজা চার্কের সামনে দাঁড়িয়েছিলাম। আমরা উভয়ে গাড়ির যাত্রার সময় কথা বলিনি। ড্রাইভার আমাদের প্রবেশদ্বারে ছেড়ে দিয়েছে এবং অঞ্জলি আমার সাথে সিঁড়ি ওঠার জোর দিয়েছে। কোনো দেহরক্ষী নেই, কোনো উকিল নেই, শুধু আমরা দুজন। আপনি কি এটা সম্পর্কে নিশ্চিত? আমি তৃতীয়বার জিজ্ঞাসা করলাম না। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল, কিন্তু তার হাত সামান্য কাঁপছিল। কিন্তু আমার মনে হয় এটাই তো ব্যাপার, হয় না? যদি আমি নিশ্চিত হতাম, তাহলে এর অর্থ হতো যে আমি বুঝি না যে আমি যা করেছি তার গুরুত্ব কী। আমি দরজায় দস্তক দিলাম। কিছু না। আমি আবার আরও জোরে দস্তক দিলাম। এবার আমরা ভিতরে হালচাল শুনলাম। টেনে নেওয়ার পদক্ষেপ, তারপর একটা কর্কশ এবং সতর্ক কণ্ঠস্বর। শ্রীমতী সন্ধু, আমি বললাম, নিজের কণ্ঠস্বরকে যতটা সম্ভব নরম রেখে। আমার নাম প্রিয়া সিং। আমি কারো সাথে এসেছি যাকে আপনার সাথে কথা বলতে হবে। এটা গুরুত্বপূর্ণ। নীরবতা, তারপর অনেক তালার খোলার শব্দ। দরজা শুধু একটা ফাঁক পর্যন্ত খুলল। নিরাপত্তা চেন দিয়ে আটকানো। নেহার মুখ সেই জায়গা থেকে দেখা গেল না। সেই সময় থেকেও খারাপ লাগছিল যখন সে হাভেলিতে প্রবেশ করেছিল। চোখ আরও গভীর, ত্বক আরও ফ্যাকাশে, যেন গত 2 দিন তাকে ভিতর থেকে খেয়ে ফেলেছে। এবং তারপর সে অঞ্জলিকে দেখল। না, শব্দ ফোঁস করে বেরিয়ে এলো। না না না। সে দরজা বন্ধ করার চেষ্টা করল, কিন্তু আমি নিজের পা চৌকাঠে রাখলাম। দয়া করে, আমি অনুরোধ করলাম, শুধু 5 মিনিট। যদি তারপর আপনি চান যে আমরা যাই, তাহলে আমরা চলে যাব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সে আমার থেকে আর কি নিতে পারে? নেহার চোখ স্যাঁতসেঁতে ছিল, কিন্তু অশ্রুর থেকে নয়, কিছু আরও গভীর, আরও বিপজ্জনক জিনিস থেকে। সে ইতিমধ্যে আমার থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে। আমার চাকরি, আমার মর্যাদা, আমার মেয়ে, আমি জানি, অঞ্জলি বললেন, এবং তাদের কণ্ঠস্বর কষ্টে একটা ফিসফিস ছিল। এবং আমি তোমার থেকে মাথি চাইতে আসিনি, কারণ আমি জানি যে আমি এর যোগ্য নই। আমি তোমাকে এটা বলতে এসেছি যে তুমি ঠিক ছিলে সবকিছুর সম্পর্কে। নেহা আমাদের একটা অনন্তকাল দেখল, তারপর ধীরে ধীরে দরজা বন্ধ করল। আমরা চেন সরানোর শব্দ শুনলাম। দরজা সম্পূর্ণ খুলে গেল। অ্যাপার্টমেন্ট ছোট ছিল, একটা ঘর যা লিভিং রুম এবং বেডরুম হিসেবে কাজ করত। একটা কোণে একটা ছোট রান্নাঘর, একটা দরজা যা সম্ভবত বাথরুমের দিকে যায়। দেয়ালগুলো খালি ছিল, ছাড়া একটা জিনিসের, রিয়ার ছবি। তাদের মধ্যে ডজন ডজন, প্রত্যেক উপলব্ধ ইঞ্চি ঢেকে। রিয়া শৈশবে, রিয়া নিজের স্কুলের প্রথম দিনে, রিয়ার জন্মদিনের মোমবাতি ফুঁকতে, রিয়া হাসপাতালে কেমোথেরাপি থেকে মাথা টাক হয়ে যাওয়া সত্ত্বেও সাহসীভাবে ক্যামেরার দিকে হাসতে। একটা পবিত্র স্থান। এটাই ছিল, যাই জায়গা ছিল একটা মৃত শিশুর জন্য। একটা পবিত্র স্থান। অঞ্জলি ঘরের কেন্দ্রে থামল। ছবিগুলো দেখতে দেখতে আমি দেখলাম যে তার নিয়ন্ত্রণের মুখোশ, সেই কবজ যা তিনি এত স্বাভাবিকভাবে পড়েন, ভাঙতে শুরু করেছে। সে সুন্দর, অসুন্দর ছিল, তিনি অবশেষে বললেন। সে ছিল। নেহা না বসল। সে দরজার কাছে দাঁড়িয়ে রইল, বাহু ক্রস করে, যেন সে যে কোনো মুহূর্তে পালানো বা লড়াই করার জন্য প্রস্তুত। বুদ্ধিমানও। সে নিজের ক্লাসে সেরা নম্বর নিয়ে আসত। সে পশু চিকিৎসক হতে চাইত। নেহা? না। নেহা একটা হাত তুলল। আপনি 5 মিনিট বলেছেন? সেগুলোকে খালি শব্দে নষ্ট করবেন না, যা বলার বলুন। অঞ্জলি মাথা নাড়লেন। তিনি নিজের দস্তানা খুললেন, একটা ইঙ্গিত যাতে আমি শিখেছি যে তিনি নিজের নিরাপত্তা ফেলছেন, এবং সেগুলোকে নিজের পার্সে রাখলেন। আপনি আমার জন্য 8 বছর ধরে কাজ করেছেন। সেই সময় আপনি কখনো দেরি করে আসেননি। আপনি নিজের নিরাপত্তা ফেলছিলেন। আপনি নিজের নিরাপত্তা ফেলছিলেন। আপনি পড়া ইঙ্গিত রিপোর্টে কখনো কোনো গুরুতর ভুল করেননি। আপনি দক্ষ, পেশাদার এবং বিশ্বস্ত ছিলেন। এবং যখন আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়ে, যখন আপনার দুনিয়া ধসে পড়ছে,
আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করেছি। তার জন্য নয় যে এটা দরকার ছিল, বরং তার জন্য যে আমার নিয়মগুলো আমার জন্য আপনার জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তাদের কণ্ঠস্বর শেষ শব্দে সামান্য ভেঙে গেল। আমি একটা ব্যতিক্রম করতে পারতাম। আমি আপনাকে মেডিকেল ছুটি দিতে পারতাম। আমি চিকিৎসার খরচে সাহায্য করতে পারতাম। ঈশ্বর জানেন যে টাকা আমার জন্য কিছু ছিল না, কিন্তু আমি তা করিনি, কারণ আমি নিয়ন্ত্রণ বজায় রাখার সম্পর্কে, দুর্বলতা না দেখানোর সম্পর্কে বেশি চিন্তিত ছিলাম, তার পরিবর্তে যে আমি নিজের সামনে থাকা ব্যক্তিকে দেখি। নেহা কিছু বলল না, শুধু অঞ্জলির দিকে একটা অভিব্যক্তি দিয়ে দেখছিল যে আমি পড়তে পারছিলাম না। এবং পরে অঞ্জলি চালিয়ে গেলেন, যখন আপনি আমাকে রিয়ার সম্পর্কে লিখেছেন, আমি সেই মেল পড়েছি। আমি তাকে 3 বার পড়েছি এবং তারপর তাকে আর্কাইভ করেছি এবং নিজের জীবনের সাথে এগিয়ে গেছি, যেন এটার কোনো অর্থ নেই, যেন আপনার দুঃখের কোনো অর্থ নেই। এখন অঞ্জলির মুখ থেকে অশ্রু বইছে। তিনি সেগুলো মুছলেন না, সেগুলোকে স্বাধীনভাবে পড়তে দিলেন। আমি তোমাকে তোমার মেয়েকে ফিরিয়ে দিতে পারি না। আমি তোমাকে সেই 3 বছর ফিরিয়ে দিতে পারি না। আমি সেই ধরনের ব্যক্তিকে পরিবর্তন করতে পারি না যা আমি ছিলাম, কিন্তু আমি তোমাকে বলতে পারি তুমি ঠিক ছিলে সবকিছুর সম্পর্কে। অ্যাপার্টমেন্টের নীরবতা সম্পূর্ণ ছিল। আমি নিচে রাস্তায় ট্রাফিক শুনতে পাচ্ছি, কোথাও একটা নলের টপকানোর শব্দ, আমার নিজের শ্বাস। তখন নেহা কথা বলল এবং তার কণ্ঠস্বর বছরের দুঃখে ভরা ছিল। আপনি জানেন কি সবচেয়ে খারাপ? এটা নয় যে আপনি আমাকে চাকরি থেকে বরখাস্ত করেছেন, এটা না যে আপনি আমাকে সেই কালো তালিকায় রেখেছেন যাতে অন্য কোনো জায়গা আমাকে চাকরিতে রাখবে না। সবচেয়ে খারাপ এটা যে যখন রিয়া আমাকে জিজ্ঞাসা করত যে আমরা তার চিকিৎসা কেন করাতে পারছি না, তখন আমাকে তাকে মিথ্যা বলতে হতো। আমাকে তাকে বলতে হতো যে সব ঠিক হয়ে যাবে, যদিও আমি জানতাম যে তা হবে না। এবং তার শেষ দিনগুলোতে, যখন সে সেই ভয়ানক সরকারি হাসপাতালে ছিল, সে আমার দিকে দেখল এবং বলল, মা, ঠিক আছে, এটা আপনার দোষ নয়। নেহা নিজের চোখ দ্রুত মুছল। কিন্তু হ্যাঁ, এটা আমার দোষ ছিল। এটা আমার দোষ ছিল যে আমি আরও লড়াই করার জন্য পর্যাপ্ত শক্তিশালী ছিলাম না। আপনার সিদ্ধান্তকে গ্রহণ করার জন্য, আরও সোর না তোলার জন্য, ন্যায়ের দাবি না করার জন্য। এবং এখন আপনি এখানে আপনার অশ্রু এবং আপনার মাফির সাথে আসেন। এবং আমাকে এটার সাথে কি করতে হবে? কিছু না। অঞ্জলি সরাসরি বললেন, আমি তোমার মাফির আশা করছি না। আমি এসেছি কারণ তোমাকে এটা আমার মুখ থেকে শোনার দরকার ছিল যে তুমি ঠিক ছিলে, যে তুমি পাগল নও, যে তোমার মেয়ে মারা গেছে, কারণ আমি নিয়মগুলোকে জীবনের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছি। তিনি নিজের পার্টস থেকে একটা খাম বের করলেন, একটা মোটা। এটা কোনো ঘুষ নয়, এটা কোনো ক্ষতিপূরণ নয়, এটা, আমি জানি না এটা কি, কিছু করার একটা করুণ চেষ্টা, কোনো কিছু। তিনি সেটাকে ছোট টেবিলে রাখলেন। এটা বছর ধরে আরামে থাকার জন্য যথেষ্ট। যদি তুমি চাও তো আবার পড়াশোনা করার জন্য, নতুন করে শুরু করার জন্য। নেহা খামটাকে এমন করে দেখল যেন সেটা বিষ। আপনি কি মনে করেন যে আপনার টাকা কিছু ঠিক করবে? না। অঞ্জলি তৎক্ষণাৎ উত্তর দিলেন, আমি জানি যে তা করবে না, কিন্তু এটা একমাত্র জিনিস যা আমার কাছে দেওয়ার জন্য রয়েছে, যা আপনাকে দেওয়া ছিল। নেহা বলল, তার কণ্ঠস্বর কাঁপছিল। সে করুণা ছিল, মানবতা ছিল, এবং আপনি আমাকে তখন প্রত্যাখ্যান করেছেন যখন আমার তার সবচেয়ে বেশি দরকার ছিল। তুমি ঠিক। এটা বলা বন্ধ করো। নেহা অবশেষে ফেটে পড়ল, আমার সাথে সম্মত হওয়া বন্ধ করো। অবশেষে লড়ো, নিজেকে সঠিক প্রমাণ করো। সেই দানব হও যার আমার দরকার, যাতে আমি তোমাকে পরিষ্কারভাবে ঘৃণা করতে পারি। কিন্তু অঞ্জলি শুধু মাথা নাড়লেন। আমি তা করব না, কারণ তুমি ইতিমধ্যে অনেক দুঃখ সহ্য করেছ। আমি নিজের অহংকারের বোঝাও না ঢালব। নেহা তখন ভেঙে পড়ল। সে শাব্দিকভাবে ভেঙে পড়ল, হাঁটুর উপর ভর করে পড়ল। শিশকি তার পুরো শরীরকে কাঁপাচ্ছে, এবং আমাকে সম্পূর্ণভাবে অবাক করে অঞ্জলি তার পাশে হাঁটুতে বসল।